বিয়ে যেহেতু করেই ফেলেছি, চাইলেই আসতে পারো, একসাথে গোসল করব। সোজা সাপটা বলে দিলাম আমি একটু রেস্ট নিতে চাই। 5 মিনিট পর বাথরুম থেকে চেঁচিয়ে নীলা আপু বলল, আমি তো তোয়ালেটা আনতে ভুলে গেছি, দিয়ে যাও না একটু প্লিজ। ওয়েট। তোয়ালে হাতে দাঁড়িয়েছিলাম, দরজাটা খুলে হাত ধরেই টান দিয়ে বাথরুমে ঢুকিয়ে নিল। বুকের উপর তোয়ালে গুজে রেখেছে, হাঁটুর উপরে তোয়ালে। উফ, চুলগুলি খুলে রাখার কারণে কোমর পর্যন্ত লম্বা চুলে ঢেকে গেছে। কলার চেপে ধরে এক টানে বুকের সামনে এনে কপালে কপাল ঠেকিয়ে চুম্বন করার চেষ্টায় ব্যর্থ নীলা আপু। আহ আপু, ফুলসজ্জাটা এখানে না করে বিছানায় করলে হয় না? ভয় করতে তো। চুপ। আর নয় মামাতো ভাই বোন, এখন থেকে আপুও ডাকবে না, শুধু জান টুসি, বউ আর বর, বুঝলে? আচ্ছা মা, নিজের মামা বাড়িতে থাকতে হবে, এতে রুম ভাড়া দেওয়ার কি আছে? তোর মামা যে কতটা কৃপণ টাইপের লোক তোর তো জানাই আছে। 40 টাকা কেজি ভালো বেগুন রেখে 20 টাকা কেজি অল্প পোকা ধরা বেগুন কিনে আনে। বুঝতেই পারছিস কতটা হাড় কৃপণ। কৃপণ দেখছি, কিন্তু মামার মতো কৃপণ জীবনে দেখিনি। শেষে কিনা পচা বেগুন খাওয়া শুরু করলো। আজ 7 বছর পর মামার বাড়িতে পা রাখছি। দরজায় টোকা দিল একজন 40-45 বয়সী লোক। দরজা খুলে গলা ঝাড়িয়ে বলে, কি চাই? মা কোনো কথা না বলেই পা ছুঁয়ে সালাম করলো। আমি সালাম দিলাম, তবে দাঁড়িয়ে থেকেই দিয়েছি। মাথায় লম্বা ঘোমটা দিয়ে বলে, কেমন আছো মেজো দাদা? সঙ্গে সঙ্গেই চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল। আমাকে বুকে জড়িয়ে ধরল। মোটেও এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। জড়িয়ে ধরে বলে, সেই যে নাকে ঘুষি মেরে চলে গেলি আর একটিবারও দেখতে আসলি না কেমন আছি। 7 বছর আগে যখন মা আর মামার ভেতর জমি জমা নিয়ে ঝগড়া হয়, তখন রাগের বশে নাক বরাবর একটা ঘুষি দিয়ে মামাকে অজ্ঞান করে দেই। সেদিন আর বাড়িতে ঢোকার সাহস হয়নি। একটা বন্ধুর বাড়িতেই রাতটা কাটিয়েছিলাম। মামা পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, ছেলে তো অনেক বড় হয়ে গেছে, এখন কি আগের মতোই দুষ্টুমি করিস নাকি? মা বলল, কি যে বলো না মেজো দাদা, শোক অনেক ভালো একটা ছেলে, শুধু পড়ালেখা একটু কাঁচা। বুঝতে পারছি না মা প্রশংসা করছে নাকি মান সম্মান ডুবাতে চাইছে। চিন্তায় মাথার উকুনগুলি কিলবিল করছে। মাথা চুলকাতে চুলকাতে মার দিকে কটমটিয়ে চোখ নিয়ে তাকালাম। মা ফিক করে হেসে দিল আমার তাকানোতে। মামা পান চিবোতে চিবোতে তখন বলে, শুনলাম ছেলে নাকি গঞ্জিকা টঞ্জিকা খায়, মানে শুদ্ধ ভাষায় যাকে গাঁজা বলে আর কি। 32 পাটি দাঁত বের করে খিলখিল করে হেসে দিল। লজ্জায় মুখখানা আমার লাল হয়ে গেছে। না পারছি চোখ তুলে তাকাতে, না পারছি কোনো কথার উত্তর দিতে। বুঝতে বাকি রইল না নাক ফাটানোর প্রতিশোধটাই নিতে চাচ্ছে, তাই নীরবে সহ্য করে যাচ্ছি। মামা ছাগলের মতো বলেই যাচ্ছে। মার দিকে করুণ চোখে তাকালাম। মা হাতের ইশারায় বলল, তুই একটু কন্ট্রোলে থাক, রাখবি না। ওসব খায় না, তবে মাঝে মাঝে 2-1টা সিগারেট খায়। মামার চোখ ছানা বড়া হয়ে যায়। বলিস কি রে, সিগারেট খায় অথচ তুই কিছু বলিস না? ভারী অসভ্য হয়ে গেছে তোর ছেলে, একটু চোখে চোখে রাখতে হবে। আহ মেজো দাদা, বকছো কেন? বাচ্চা মানুষ, বোঝেই কম, বুঝালেই সব বুঝবে। এই বুড়া নাতার ছেলেকে বাচ্চা বলিস? বিয়ে দিলে তো নিজেই 3 বাচ্চার বাপ হয়ে যাবে। মেজো দাদা, হয়েছে হয়েছে, আর বলবো না, মজার জন্য দুঃখিত। এই ধর চাবি, দোতলার রুমটা এখন থেকে তোদের। মামা ভারী গলায় ডাকলো, মা, তানজু একটু নিচে আসো। আমি ভাবতে থাকলাম এই তানজুটাকে, নামটাও চেনা চেনা লাগছে, যেন অনেক বছর আগে কখনো শুনেছিলাম। রূপে গুণে ভরপুর, চুলোগুলো খোপা করে বেনি বেঁধেছে। বিধাতার যে এত সুন্দর বস্তু বানাতে পারে সেটা এই মেয়েকে না দেখলে বুঝতাম না। মামা যে মা বলে ডাকলো, তার মানে কি এটাই আমার নানি? এমন যুবতী নানি কিভাবে সম্ভব? নানা কি আর একটা বিয়ে করেছিল নাকি? আমি একটু ঝুঁকে মেয়েটার পা ছুঁয়ে সালাম করতে যাব, তখনই আমার কান টেনে উপরে তুলল। টক বগানো জলামুখীর মতো চোখ, আগুনের কুণ্ডর মতো বিস্ফোরণ হচ্ছে।
ভয়ে ঢোক গিললাম। কানে ব্যথা লাগছে, অথচ বলার মতো কোনো ভাষা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। সোহাগ, সালাম করছিস কেন? এটা তানজু, তোর সঙ্গে ছোটবেলা যে মেয়েটা খেলা করতো, এই সেই মেয়ে। কিন্তু মামা যে বলল মা, তার মানে তো এটা আমার নানি, সেটা বোঝাই যাচ্ছে। আমি যেমন তোকে বাবা পাগল বলে ডাকি, তেমনি তোর মামাও তার মেয়েকে আদর করে মা ডাকে। বোকা ছেলে, এখনো বুঝ জ্ঞান হলো না। মা কথাগুলি বলে একটুখানি হাসল। আপু, আমার কানটা ছাড়ুন, ব্যথা লাগছে তো। মা তাঞ্জু, একটু নিচে আসো। বেশ হয়েছে, কান টেনে ধরেছে। তোকে তো মেরেই ফেলতাম আমি। এতদিন পর আমাদের কথা মনে হলো তোর? এই 7টা বছরে একটিবারও কল দেওয়ার কথা ভাবিসনি? নাম্বার ছিল না আপু, তুমি তো আমাকে নাম্বার দাওনি, অনেক চাইছি দাওনি। এখনো থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে তার সামনে নাম হাজিরা দেব প্রমিস। কানটা ছেড়ে দিয়ে ওড়না মাথায় দিয়ে মাকে সালাম করলো। আমি ব্যাগটা হাতে নিতেই মামা বলল, তাঞ্জু, ওদের রুম 2টা দেখিয়ে দিয়ে আসো। সব থেকে বড় এবং সুন্দর রুম 2টা দেখাবে। 32টা দাঁত কপাটি দেখিয়ে হো হো করে হেসে দিল মামা। কি বিচ্ছিরি হাসি দিতে পারে মাইরি! মামা না হলে আরেকটিবার ঘুষি দিয়ে দাঁত ভেঙে দিতাম। তানু হাত থেকে ব্যাগগুলি কেড়ে নিয়ে বলে, রাগ, তোর এসব নিতে হবে না। এতটা ভারী ব্যাগ তুই সহ্য করতে পারবি না, বাচ্চা মানুষ। ডান হাত টান দিতেই তানজু ধপাস করে পড়ে গেল। আমাদের দিকে তাকিয়ে বলল, আপনার চিন্তা করতে হবে না আন্টি, আমি ব্যাগ নিতে পারবো। প্রতিদিন 1 গ্লাস দুধ খাই। ব্যাগ তোলার খুব চেষ্টা করছে তানু, কিন্তু পারছে না। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। হা হা করে হেসে দিয়ে বললাম, বাচ্চা মানুষের কাজ বাচ্চাকেই করতে দিলে খুশি হব। আপু, আপনার এত কষ্ট করা কি দরকার? রুম দেখিয়ে দিল। মার রুম আগে থেকে গোছানো ছিল। অবশ্যই তানু ছাড়া কেউ করেনি, কারণ মেয়েরাই পারে রুম পরিষ্কার কাজ পারফেক্টভাবে করতে। আমার রুমে এসে ধপাস করে খাটে শুয়ে হাঁপ ছাড়ল। ব্যাগগুলো এক কোণায় রেখে স্যান্ডো গেঞ্জি খুলছিলাম, তখন তানুর চোখের দিকে চোখ যায়। লোলুপ দৃষ্টিতে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। এবার একটু রেগেই বললাম, যান, রুম থেকে বের হয়ে কাপড় বদলানো দেখাটা কি ভদ্র মেয়েদের কাজ? আমার রুমে আপনি কি করছেন? বাহ, তুই তাহলে অনেক বড় হয়ে গেছিস দেখছি। কেন, ছোটবেলায় যখন আমার সঙ্গে গোসল করতি তখন তো এরকম রাখতি না? লজ্জায় মুখ লাল হয়ে কুঁচকে গেছে। তখন আমরা ছোট ছিলাম আপু, এসব মনে করিয়ে দিয়ে কি লজ্জা দেওয়ার চেষ্টা করছেন? 18 বছরের নিচে সবাই শিশু, তার মানে তুই এখন বড় হয়ে গেছিস? এখনো আমার 2-3 বছরের ছোট। লজ্জায় কোনোভাবে হাত টেনে ধরে বাইরে পাঠিয়ে দিলাম। এবার যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদে উঠে দাঁড়ালাম। মায়ের হাতে ধরা পড়ার আওতার বাইরে। মা নিচে রান্নার কাজ করতে ব্যস্ত। পকেটে হাত ঢুকিয়ে দিয়ে দিয়াশলাই আর একটা সিগারেটের প্যাকেট বের করলাম। রাস্তার মাঝে প্রথমে নিয়েছিলাম, কিন্তু মা পাশে থাকার জন্য খেতে পারিনি। মনটাও কেমন যেন সিগারেট সিগারেট করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে রেখে আগুন লাগালাম। শুকটান দিচ্ছি। হঠাৎ পাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলল, কে রে এখানে ধোয়া খাচ্ছে? তাহলে কি মা সিগারেট খেতে দেখে ফেলেছে? হঠাৎ এমন একটা ডাকে ভয়ে পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। ভয়ে ভয়ে পাশের ছাদে তাকালাম। পাশের ছাদ বলতে মাঝখানে একটা 3 ইঞ্চির একটা দেওয়াল। এবার আগের থেকে ভয়টা আরো দ্বিগুণ হয়ে গেল। তানজু আপু তাহলে সব দেখে ফেলছে। আমার আর রক্ষে নেই। মাকে নিশ্চয়ই বলে দিবে যে ডেঞ্জারাস মেয়ে বাবারে। কান্না কান্না ভাব হয়ে গেছে নিজের ভেতর। মার ভয় দেখালেই কেঁদে দেওয়ার মতো অবস্থা। যে কোনো সময় কেঁদে দিতে পারি। দিয়াশলাই আর সিগারেটের প্যাক অটোমেটিক পিঠের পিছন দিকে চলে গেল। আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এমন সময় পানি পেলে গলাটা একটু ভিজিয়ে নেওয়া যেত। হুট করেই ধমকানি দিয়ে বলে, এসব ছাইপাস কবে থেকে খাওয়া শিখলি? মানে? কই না তো, আমি কিছু খাচ্ছিলাম না। সেটা আপনার চোখের ভুল। তাহলে পিঠের পেছনে হাত লুকিয়ে রাখছিস কেন? কি আছে বের কর বলছি। বুঝি না মেয়েরা সিগারেট খাওয়া কেন পছন্দ করে না। সামান্য সিগারেটই তো খাচ্ছিলাম।
এতে রাগার কি আছে? সিগারেট খেয়েছি, গাঁজা তো নয়। ওই কি ভাবিস? না তো কিছু না আপু, আপনি অকারণেই আমাকে সন্দেহ করছেন। অকারণে মানে? আমি নিজের চোখে তোকে সিগারেটে আগুন লাগাতে দেখেছি, এখন মিথ্যা বলা হচ্ছে তাই না? এমন গুছিয়ে মিথ্যা বলা কোথায় শিখলি? বিলিভ মি আপু, আমি মিথ্যা বলছি না। তোর চেহারার সাথে সিগারেট শব্দটাও শুনতে খারাপ লাগে। তোকে তো ভদ্র ভেবেছিলাম, কেন খাস এসব? এবার সিগারেট সত্যি লাগালাম, কয়েকটা শুক টান দিয়ে ছ্যাঁকা খাইছি আপু। প্রথমে প্রেম ছিল তাই আবেগের বশে 2-3টা টান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। এখন এটা না খেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমাকে দেখ। প্রতিবারই তো দেখি, অনেক সুন্দর দেখতে আপনাকে, তবুও বারবার দেখতে ইচ্ছে করে। বুদ্ধু, সেটা বলিনি আমি। বলতেছি আমাকে দেখে কিছু শিখতেও পারিস। 10 বার ছ্যাঁকা খাইছি তবুও হার মানিনি, প্রেম করার চেষ্টা করেই যাচ্ছি। মাথাটা চক্কর দিয়ে উঠল, বলে কি মেয়েটা 10টা ছ্যাঁকা খাইছে তবুও প্রেম করতে চাচ্ছে। আজব মেয়ে মাইরি। 10টা ছ্যাঁকা? কিন্তু দুর্ভাগ্যের জন্য একটাও প্রেম হলো না, সব আমার টাকলু বাপের জন্য। কিভাবে যেন জেনে যায় প্রেম করতেছি। এসব প্রেম ভালোবাসা না করলেই নয় কি? স্বাধীনভাবে জীবনযাপন করুন, না থাকবে বয়ফ্রেন্ডের হুকুম, একদম ফ্রি, যখন যেটা খুশি করুন। বুঝবি না রে, প্রেমের ভেতর একটা ফিলিংস থাকে, বুঝলি? তুই তো হাবা গোবা, এইসবের কি বুঝিস? সেজন্যই 10টা ছ্যাঁকা খাইনি। হাবা গোবা হলে কি 10টা ছ্যাঁকা খাইতাম নাকি? কি বললি? কই না তো, কিছুই বলিনি, শুধু বললাম মন থেকে চাইলে সব কিছুই সম্ভব। আচ্ছা তুই আমার সঙ্গে প্রেম করবি? খুব মজা হবে, দেখবি। প্লিজ প্লিজ না করিস না। কাজিনদের ভেতর রিলেশন করতে নেই, এতে আত্মীয়র ভেতরে ফাটল ধরে, 2টা পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায়। 10টা করে আবার আসছে আমার সাথে করতে। কিচ্ছু হবে না, সব ব্যবস্থা আমি করিয়ে দেব। তুই শুধু আমার সঙ্গে প্রেম করবি। অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব। প্রেম করতে প্রথমে দুজন দুজনকে ভালোভাবে চিনতে হয়, বুঝতে হয়, মনের সঙ্গে মনের সম্পর্ক তৈরি করতে হয়। এভাবে একদিনে কখনো প্রেম হয় না আপু। একদম আপু বলবি না, অনলি জানু, বুঝছিস? শুধু জানু, বেবি ও বাবু বলে ডাকবি। সব মেয়েদের বয়ফ্রেন্ড কত সুন্দর করে ডাকে, অথচ তুই কি না? আমি কি? তোর মুখে একটু ডাকের রস বলতে কিচ্ছু নেই। জন্মের সময় নিশ্চয়ই তোর মুখে মধু দেয়নি, তাই তো এমন হাবা গোবার মতো থাকিস। এই মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। যেভাবে হোক মাথা থেকে প্রেমের ভূত ছাড়াতে হবে। শেষ পর্যন্ত কিনা জুনিয়র সিনিয়র প্রেম করবে? প্রেম বিষয়ে দেখছি একটু ধারণা বলতে কিচ্ছু নাই। অবশ্যই প্রেম করব, তবে সময় নিয়ে। আমাকে তাহলে জোর আইসক্রিম, চকলেট, কিটক্যাট, কিন্তু 2 প্লেট ফুচকা, পার্কে বসে বাদাম খাওয়াতে হবে। রোজ রোজ একটা করে সাদা গোলাপ, সকালে গুড মর্নিং মেসেজ পাঠাতে হবে, আমার চুলে হাত বুলিয়ে দিতে হবে, সাথে তেল দিলে আরো বেশি ভালো হবে। ব্যাস এইটুকুই। এক নিঃশ্বাসে তানু সবকিছু বলে দিল। তানু কথাগুলি শুনে যেটা বুঝলাম, নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য প্রেম করতে চায় সে। যদি আমি বাদে খারাপ কোনো ছেলের খপ্পরে পড়ে, নিশ্চয়ই প্রেম করার স্বাদ মিটে যাবে। খারাপ মেয়েও হয়ে যেতে পারে, আর সাদা গোলাপ পাওয়া বর্তমানে দুষ্কর। হতভম্ব হয়ে তার চোখে চোখ রেখে বলি, না না আপু, থাক, আমার প্রেম করতে হবে না। সিঙ্গেল দেবদাসী ভালো আছি। কি দরকার হুদাই উটকো ঝামেলায় নিজেকে জড়ানোর? আর আমি নিজেই তো একজন বেকার, টাকা কই পাবো? তার মানে আমাদের প্রেম করা আর হলো না? শোন, তোকে আমার সঙ্গে প্রেম করতে হবে মানে করতে হবে, না করলে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বাসা থেকে বের করে দিব। প্রেম না করার সঙ্গে বাসায় না রাখার কোনো কারণও খুঁজে পাচ্ছি না। টাকা দিয়ে ভাড়া থাকি, বুঝছেন, ফ্রিতে নয়। হোয়াট? আব্বু তোদের থেকে টাকা নেয়? আর এটা ঢাকা শহর, সহজে রুম পাওয়া মুশকিল। পারলে অন্য বাসা ভাড়া নিতে পারিস। এটাও ঠিক বলেছে, ঢাকা শহরে রুম পাওয়াও মুশকিল। বাধ্য হয়ে বলতে হলো, হ্যাঁ আমি রাজি আছি, তবে টাকার বিষয়ে তো, তাই একটু ভাবতে হবে। টাকার জোগাড় কিভাবে করব? সেটার ব্যবস্থা আমি করে দিব, তুই চিন্তা করিস না। চল বাজারের দিকে যাব, না গেলে নাক ফাটিয়ে দেব। এখন এই ভর সন্ধ্যায়? ভীতু একটা, আমি থাকতে ভূতের ভয় করিস? দেওয়াল টপকে পার হতে গিয়ে পা হড়কে পড়ে যায়। হাঁটুর একটা অংশ কেটে গেছে, সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। আমি শটান হয়ে দাঁড়িয়েছিলাম। এক ধমক দিয়ে বলে, কি দেখিস হাবলা? একটু তো হাত ধরে তুলতেও পারিস নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখবি?
একটা সুন্দর মেয়েকে স্পর্শ করব, বিষয়টা কেমন দেখাচ্ছে না? আমি পারবো না, লজ্জা করে আমার। চোখ দুহাতে আড়াল করে ধরে বেশ কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে ভ্রু বাঁকা করে তাকালো। তুই ছেলে না মেয়ে? তোর তো দেখি আমার থেকে বেশি লজ্জা। এমন একটা থাপ্পড় দেব না, সব লজ্জা হাওয়ায় মিলিয়ে যাবে। কোনো কিছু না ভেবে আপুকে কোলে তুলে নিলাম। দুহাতে গলা পেঁচিয়ে ধরেছে তানু। চোখে চোখ রেখে সিঁড়ির দিকে হেঁটে যাচ্ছি। হুট করেই মাথাতে ভয় এসে মনোবলকে ভীতু করছে। আপু, এমন সময় যদি মামা দেখে ফেলে তখন কি করব? আমার তো খুব ভয় করছে। তানুর কণ্ঠে একরাশ ভালোবাসা খুঁজে পেলাম, যেন সে সত্যি আমাকে ভালোবাসে। আমাকে থামিয়ে দিয়ে ঠোঁটে তার আঙুল রেখে বলে, চুপ, একটা কথাও বলবি না। আব্বু দেখলে দেখুক, আমি বলে দিব তোকেই শুধু ভালোবাসে এই মনু। দেহ, শরীরের প্রতিটা অঙ্গ, আমার পিচ্চি রাজকুমার। আঙুলটা আমার নিঃশ্বাস ভারী করে দিচ্ছে। ললিপপের মতো আঙুলে চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছা করছে, কিন্তু ইচ্ছা করলেও সেটা আমার সাধ্যের বাইরে। আপু কাঁধে হাত রেখে আরেকটা হাত দিয়ে চুলগুলি খামচে ধরে ঠোঁটের কাছে আসার চেষ্টা করছে। গোলাপি কমলার কোয়ার মতো টসটসে রসালো ঠোঁট নিজেকে দুর্বল করে দিচ্ছে। পাগল করে দিতে ইচ্ছা করছে তার ভালোবাসায় সাড়া দিতে। ঠোঁট লাগিয়ে দিয়ে পাল্লা দিয়ে কিস করছে আপু। আপুর জিহ্বায় স্পর্শ লাগাতেই তার ঠোঁটের উপর হাতের মুঠো চেপে ধরলাম। না আপু, এখনই এসব করার ইচ্ছা নেই। আমি আপনাকে কাছ থেকে পেতে চাই, এরকম নোংরা ভালোবাসার মাধ্যমে না। তানু যেন আমার ব্যবহারে আরও মুগ্ধ হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখের দিকে। চোখের অক্ষিগুলোকে জলকণা চিকচিক করছে, তবে সেই জলে কষ্ট না, সুখের কান্না খুঁজে পাচ্ছি। ভালোবাসা তার চোখে খুঁজে পাচ্ছি। লেপ্টে লুপ্টে গেছে লিপস্টিকগুলো, তবুও তার চেহারার সৌন্দর্য ফুরাচ্ছে না। নীলাকে রুমে ঢুকে খাটের একটা কোণে দাঁড়িয়ে শুইয়ে দিলাম। কোমরের নিচ থেকে হাত টান দিতেই আমার শার্টের কলার চেপে ধরল। তার ঠোঁট বরাবর আমার চেহারা। চোখ বন্ধ করে কলার টানতে টানতে বুকের সঙ্গে জড়িয়ে ধরার চেষ্টা করছে। কোমর বাঁকিয়ে বুকের সঙ্গে মিশিয়ে নিল, ঠোঁট কামড়ে ধরল। কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু শব্দটাই। কোনোভাবে ছাড়িয়ে নিয়ে বলি, নীলা আপু, এখনই এসব করা কি খুব প্রয়োজন? আমাদের আগে বিয়ে হোক, তখন না হয়। আর তাছাড়াও আমি আনরোমান্টিক ছেলে। চুপ, আমাকে আপু বলবি না। আমি তোর আপু হতে চাই না, পারলে স্বামী বানিয়ে নেব। সেটা না হয় মানলাম, তবে আমাদের ভালোবাসা কি মামা মেনে নিবে? আমাদের বংশের পরম্পরায় আত্মীয়তার ভেতর বিয়ে কখনোই মেনে নেয়নি। যদি আপনার সঙ্গে বিয়ে না হয়, আমার লাগানো দাগ নিয়ে কুড়ে কুড়ে মরবেন। আমি চাই না কোনো মেয়ের এভাবে চরিত্র নষ্ট হোক। নাক টিপে দিয়ে বলে, পিচ্চিটা অনেক বড় হয়ে গেছিস। আমি রাজি থাকলে বিয়ে পর্যন্ত সম্পর্ক এগিয়ে নিব। আব্বুও কিছু বলতে পারবে না। এখন আমি উঠি, মামা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ঠোঁট মুছতে মুছতে নিজের রুমে ঢুকছিলাম, মা পিছন থেকে ডাক দিল। সোহাগ, কোথায় ছিলি? না মানে মা, ছাদে গিয়েছিলাম একটু হাওয়া বদলের জন্য। থাক, মিথ্যা বলতে হবে না। তোর ঠোঁটে লিপস্টিকের দাগ কেন লেগে আছে? নীলা রুমে গিয়েছিলি? সন্দেহের চোখে বলল মা। না মা, আমি নীলা আপুর রুমে কেন যাব? আমি তো ছাদে ছিলাম। আর কোথায় পেলে লিপস্টিক? হাতের এক ঘষায় লিপস্টিক মোছার চেষ্টা করলাম। মা ঠোঁটের এক কোণ থেকে আঙুলে লিপস্টিকের দাগ লাগিয়ে আঙুল সামনে রেখে এক ধমকানি দিয়ে বলে, এটা কি তাহলে? আমার সাথে মস্করা করিস? থাপ্পড় দিয়ে শিক্ষা দিয়ে দেব। সে তোর বড় অপুর মতো, আর তুই কি না সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিস? তোকে তো ভদ্র ভাবতাম, তুই তো এমন ছিলি না। বাচ্চাদের মতো চোখের জল ফেলতে ফেলতে নিজের রুমে ঢুকে বালিশ ভিজিয়ে দিচ্ছি। রাতে কিছু খাইনি, আমার কি দোষ? নীলা আপুই তো জোর করে। রাগটা এখনো কমেনি। দরজার ঠক ঠক শব্দ হলো। সিটকিনি খুলে দিতেই নীলাকে দেখে বললাম, কেন এসেছে আপনি? আপনার জন্যই প্রথমবার আমার মা আমাকে বকাঝকা করেছে। আজ থেকে আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। খেয়ে নে, রাতে না খেলে শরীর খারাপ করবে তো। থালাটা ছিটকে ফেলে দিলাম। মা সামনে এসে দাঁড়ালো। নীলা মাকে জড়িয়ে ধরে মায়া কান্না শুরু করে দেয়। নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে,
জানতাম না তুই আমার ছেলেকে এত ভালোবাসিস। কেন তোরা একে অন্যকে ভালোবাসলি? জানিস না আমাদের বংশে নিজেদের ভেতর বিয়ে করা অপরাধ? বিশ্বাস করো ছোট মামুনি, আমি সোহাগকে ছোট থেকেই অনেক ভালোবাসি। ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বোঝেনি। সম্পূর্ণ ঘটনা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা থালা ভরে আবার নিয়ে এলো আর বলল, মেজো দাদা এইসব যেন না জানে, আমার ছেলেটা যেন ক্ষতি না হয়। পৃথিবীতে আপন বলতে ছেলেটাই আছে। আমি খাটে পা তুলে আরামে বসলাম। নীলা আমার সামনে বসে ডাল ভাত আমার মুখের সামনে ধরল। আমি ভুরু বাঁকা করে বলি, হাত ধুয়েছিলেন? সাবান দিয়ে পরিষ্কারভাবে দুবার হাত ধুয়েছি, তোকে নিজ হাতে খাওয়ানোর জন্য। এবার বড় করে হা কর। আপনি অনেক কিপটা, বুঝলেন? দেখি কেন? আমার আব্বুর মতো মোটেও কিপটা না। কিপটা হলে তোকে সব ভালোবাসা একদিনে উজাড় করে দিতাম না, কিন্তু তুই তো ভালোবাসার ক অক্ষরও বুঝিস না। হুম, ডাল ভাত ভালো লাগে না, মাংস হলে ভালো হতো। এসব কেউ খাওয়ায় নাকি? এনেছি তো, ফ্রিজে তুলে রেখেছিলাম, তুই আসলে খাওয়াবো সেই জন্যই। এবার খুশি তো? সম্পূর্ণ দিয়েন না, মার জন্য নিয়ে যাব। আমাকে কখনো ভালোবাসলি না, জানিস তোকে নিয়ে কত স্বপ্ন দেখি। আমাকে নিজ হাতে খা। নীলাকে আর কিছুই বলতে দিলাম না, মুখে এক টুকরো মাংস তুলে দিলাম। আমার দিকে এক মনে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে। তুর্কি দিয়ে বলি, খালি পেটেই থাকবো নাকি? মুখ তো ব্যথা হয়ে গেল হা করে থাকতে থাকতে। ও সরি, মনে ছিল না। নীলা খাইয়ে দিয়ে চলে গেল। রাতে ঘুমানোর সময় কখনো সিটকেনি লাগাই না। কারেন্ট চলে গেলে দরজা দিয়ে হালকা হলেও একটুখানি বাতাস আসে। জানালার পর্দা সরিয়ে দিতেই সকালের মিষ্টি রোদ এসে চোখের উপর পড়ল। ঝাপসা ঝাপসা চোখে চোখ মুখ কসলাতে কসলাতে সামনের দিকে তাকালাম। একটা সদ্য গোসল করা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। পরনে সবুজ পাড়ি শাড়ি, চোখের কোণে কাজল টেনে দেওয়া, চুল থেকে পানি চুইয়ে পড়ছে, হলুদ রঙের ব্লাউজ। আমি প্রেমে পড়ে যাচ্ছি মেয়েটার। খাটের এক কোণে বসে চায়ের পিরিচ সামনে ধরে বলল, কেমন ঘুম হলো রাতে? পাশে রাখা চশমাটা নিয়ে চোখ দিয়ে হাত থেকে চায়ের কাপে চুমুক দিয়ে সাধারণভাবেই বললাম, মোটামুটি ভালোই হয়েছে ঘুমটা। বললি না তো চা কেমন হয়েছে? এক কথায় অপূর্ব হয়েছে। সাথে আছে রূপবতী মেয়ে, তার জন্যই হয়তো এতটা সুন্দর লাগছে। আচ্ছা, তোমরা মেয়ের এত সুন্দর চা কিভাবে বানাও? এই চায়ের অর্ধেক ভাগ আমার আছে, অর্ধেক খেয়ে বাকিটুকু তোকে দিয়েছি। সেই জন্যই এতটা স্বাদ পাচ্ছিস, কারণ লিপস্টিক সব ছেলেদেরই পছন্দ। বমি করার চেষ্টা করেও বমি করতে পারলাম না। লিপস্টিক খেলেই পেট খারাপ হয়, মধ্যে লিপস্টিক চাও খেলাম, বিষম খেলাম বড়সড়। কি হলো তোর? লিপস্টিক কেন খাওয়ালেন? একটাকে কি চা বলে নাকি লিপস্টিক বলে? আবার শুরু হবে পেট খারাপ হওয়া। অভ্যাস করে নে, বিয়ের পর প্রতিদিন খেতে হবে। আরও 10 বছর পর বিয়ে, এখন করতে পারবো না। পারলে আমার জন্য 10 বছর অপেক্ষায় থাকতে হবে। নিজে বাড়ি করব, বিজনেস থাকবে, তারপর। বিজনেস করতে হবে না, আমার বাচ্চার আব্বু হলেই চলবে। যা ফ্রেশ হয়ে আয়। কোনো রকম জোর করেই খাট থেকে তুলে দিল। দেওয়াল ঘড়ির দিকে চোখ যেতেই দেখি 12টার কাছাকাছি। নীলাকে বললাম, তোয়ালে আছে? একটাই আছে, সেটা আমি ব্যবহার করি, তুই চাইলে নিতে পারিস। আনবো কি? গোসল করতে করতে পানি বের হওয়া বন্ধ হয়ে গেল। সারা গায়ে সাবান লাগানো আছে, মুখে একটু মনে হয় বেশি দিয়েছি। এখন উপায় কি? আশেপাশে হাতে কাপড়ের মতো কিছু একটা হাতের নাগালে পেলাম। প্রথমে চোখ মুছলাম। চোখ মুছে দেখি নীলা আপু, তার শাড়ির আঁচলে লেগে আছে সাবান। এক বালতি সামনে রেখে দিয়ে লুঙ্গির গিট্টু ঠিক করে দিয়ে বলল, ট্যাঙ্কের পানি শেষ, একটু পানিতেই গোসল করতে হবে। আর লুঙ্গিটা ঠিকভাবে পরতে পারিস না, খুলে তো সব কিছু দেখাই যাচ্ছে। লজ্জায় লাল হয়ে গেলাম। নীলা আপু আমার সব লজ্জা দেখে নিয়েছে। সামনেও ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। মুচকি হাসি দিয়ে চলে গেল। গোসল করে বের হব এমন সময় নীলা আপু সামনে এসে দাঁড়ালো। একটা হাতে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে একজন আরেকজনের মুখোমুখি। অনেক ভয় করে এই নীলা আপুকে দেখে। অনেক কষ্টে একটা ভাড়াটে বাসা পেলাম, কিন্তু আর মনে হয় না বেশি দিন থাকতে পারবো। সত্যটা তো একদিন না একদিন ধরা পড়বেই। তখন সম্মানের সাথে থাকার জন্য আবাসস্থলও হারাতে হবে। নীলা আপুর হাত থেকে তোয়ালিটা নিয়ে বলল, কি করছিস সেই সব?
ভাবার ঘোরে থাকার কারণে হঠাৎ চমকে যায়। আমি তোতলাতে তোতলাতে বলি, না, কিছুই করছিলাম না, তোয়ালে দিয়ে মাথা মুছতেছিলাম। এখন থেকে আর মুছতে হবে না, আমি মুছিয়ে দেব তোর ভেজা চুল। যার কাজ তাকে করতে দেওয়াই ভালো, বুঝলি? কিন্তু নীলা আপু কথার মাঝখানেই থামিয়ে দেয়। এ যেন বউয়ের অধিকার আর আমি তার সদ্য বিবাহিত স্বামী। কি আশ্চর্য! অথচ আমাদের দুজনের একজনেরও বিয়ের কথা পর্যন্ত বাড়িতে বলা হয়নি। আর যদিও আমাদের বিয়ে সম্পর্কে কোনো কথা শুনতো তাহলে হয়তো জীবন্ত পুড়িয়ে ফেলা হতো। সমাজের নিয়ম বড়ই অদ্ভুত। কাজিনদের ভেতর কেন বিয়ে করার নেই? নীলা মাথার বিন্দু পরিমাণ জলও দৃঢ় দৃষ্টিতে দেখে দেখে মুছে দিচ্ছে। মানুষ আসলে ভুল চিন্তাধারা নিয়ে চলাফেরা করে। বয়স গেলেও মানুষের আবেগ কমে না। আবেগ বিবেক নিজের উপর নির্ভর করে। যদি সে আবেগকে আঁকড়ে ধরে সারাটা জীবন থাকে, তাহলে আবেগ নিজ থেকে তাকে ছাড়বে না, আরো শক্ত করে ধরে তার ব্রেন ধ্বংস করার চেষ্টা করবে। মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। নীলা আপু বলল, টেবিলে ভাত বেড়ে আসছি, খেয়ে নিবি। আজও ডাল ভাত নাকি মাংস? কোনটা রান্না করছেন আমার জন্য? প্রতিদিন কি তোর জন্য মাংস রান্না করব নাকি? মাংস কি গাছে ধরে? জানিস না আমার আব্বু কতটা কৃপণ একটা লোক? জানি তো। এত পরিমাণের কৃপণ যে পচা বেগুন খায়, ভাবতেই অবাক। এই কৃপণ মানুষটাই আমার ভবিষ্যৎ শ্বশুর। আমার আব্বুকে অপমান করবি না বলে দিলাম, নইলে নইলে তোর। প্রচন্ড রেগে থাক, আর বলতে হবে না। কিছু বললেই তো কিসটিস করে একাকার অবস্থা করে দেবেন। সব আমার ইজ্জত লুট করার ধান্দা। চুপ কর বজ্জাত। হোপ। রাগ করে চলে গেলাম ডাইনিং টেবিলের কাছে। মামা এসে পাশের চেয়ার টেনে বলল, সোহাগ, তোমাকে একটা ছোট্ট কাজ দিব, করতে পারবি? করলে আমার খুব উপকার হবে। অনেক পর মামা আমার সঙ্গে হেসে কথা বলল। আমিও আর না শব্দটা মুখ দিয়ে বের করতে পারলাম না। জি মামা বলেন। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। আমার একমাত্র মেয়েটাকে তোমার প্রাইভেট পড়াতে হবে। অঙ্ক বড্ড কাঁচা, এবার ফেল করলে বের করে দিব। একগাল হেসে দিয়ে কথাগুলি বলি, কি যে বলেন না মামা, ভাগ্নের সাথে কেউ মজা করে? আমার থেকে ভালো ভালো স্যার পাবেন পড়ানোর জন্য। এর আগে অনেক স্যার নিয়েছিলাম, তারা 1-2 মাস পড়ানোর পর বলে, আঙ্কেল, আপনার কোনো আপত্তি না থাকলে আমি নীলাকে বিয়ে করতে চাই। বলো তো ভাগ্নে, এভাবে স্যারেরাও লুচ্চামি শুরু করলে পড়বো কার কাছে? কিন্তু মামা, নীলা আপু তো আমার সিনিয়র, মানে বয়সে অনেক বড়। ছোট হয়ে কিভাবে পড়াবো? তুমি শুধু পড়ার সময় চোখে চোখ রাখবে, যেন পড়ায় ফাঁকি না দেয়। প্লিজ বাবা, অনুরোধ করছি, না করো না। মা প্লেট উল্টিয়ে কয়েকটা লুচি দিল। নীলার রান্না খাবো নাকি মার তৈরি করা লুচি? ধীরে আস্তে সবগুলোই খাবো, সমস্যা নাই। মামাকে লুচি দিতে দিতে মা বলল, তোর মামার আমাকে এই বিষয় বলেছে, তোরও পড়ালেখার জন্য একটা মেড পেলি, সময় পার করতে পারবি। খুকি, তুই ঠিক বলেছিস। আর তাছাড়া নীলাকে পড়ানোর জন্য মাসে মাসে হাত খরচ। মাকে খুকি বলার অভ্যাস এখনো ছাড়লো না। বসে বসে সময় কাটানো থেকে কিছু একটা করাই ভালো। বেসরকারি ম্যাডামের স্কুলের একদিন একদিন চাকরিটা হাতছাড়াই হবে। আচ্ছা মা, তুমি যখন বলছো আর কিছু বলতে পারবো না। মামা আজ থেকে পাঠিয়ে দেবেন। যথাসাধ্য চেষ্টা করব পড়ানোর। মামা খুশি মুখে চলে গেল। বুঝতে বাকি নেই মামার মনে রং লেগে খুশির ঠেলায়। তবে এটা কিভাবে সম্ভব? সিনিয়রকে একজন জুনিয়র পড়াবে? মামা কি গাঁজা টাজা সেবন করছে নাকি? নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য উঠে পড়ে লেগেছে। আর নীলা আপু যে পরিমাণে রোমান্টিক, শার্ট ছিঁড়ে ফালাফালা করে দেবে। কাঠফাটা কড়া রৌদ্রে ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোর মজাই আলাদা। লাটাই হাতে ছাদে দাঁড়িয়েছিলাম। ভেজা কাপড় পরিহিত এক যুবতী মেয়ে ছাদে পা রাখল। ভেজা কাপড়ে এটে সেটে লেগে আছে শরীরের সাথে। হা হয়ে তাকিয়েছিলাম নীলার দিকে। মুখ কুঁচকে বলল, কি দেখি? তুই তো অনেক বেশি দুষ্ট হয়ে গেছিস।
নীলার কথা শুনে ভাবনার ঘোর কাটল। এই দুপুর রৌদ্রের বৃষ্টি হলো নাকি? কোথায় থেকে ভিজে আসলেন? তুইও যেমন বোকা, তোর কথাও তেমন বোকা বোকা। বৃষ্টিতে ভিজিনি, তোর ময়লা কাপড়গুলো ধুয়ে আনলাম। ও কি ও? হ্যাঁ, অন্য কেউ হলে প্রশংসা করতো, তুই তো সেটাও করলি না। কেমন মানুষ রে তুই? ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না, ধন্যবাদটাও দিতে পারিস না। মুখ ভেঙচি কাটিয়ে চুলের ঝাপটা মুখে লাগিয়ে মুখখানা ফিরিয়ে নিয়ে তারের উপর কাপড়গুলো শুকাতে দিচ্ছে। বালতির দিকে চোখ যেতেই মান সম্মানের চিন্তা মাথায় ভর করল। যেভাবেই হোক নীলার হাতে ওটা পড়তে দেওয়া যাবে না। গড়ির লাটাই ফেলে দিয়ে বালতির ভেতর থেকে সেটা বের করে নিলাম। নীলা চেঁচিয়ে বলল, কি করছিস? ওটা কি লুকালি? আমার কাছে দে, আমার কাছে দে ওটা, নয়তো ভালো হবে না বলে দিলাম। না, এটা দেওয়া যাবে না। অন্য সব কাপড় নিয়েন, তাতে সমস্যা হবে না, কিন্তু একটা না। বিয়ের পর তো সব আমারই ধুয়ে দিতে হবে, দে। আর ওটা তোর আন্ডার প্যান্ট, জানি, লুকিয়ে কি লাভ? আন্ডারওয়্যার প্যান্ট যদি চিবিয়ে খাওয়া যেত তাহলে অবশ্যই খেয়ে নিতাম, তবু দিতাম না কোনো মেয়ের হাতে। তোতলাতে তোতলাতে বললাম, সেটা না হয় বিয়ের পর ভাবা যাবে, এখন এটা ধোয়ার দায়িত্ব শুধু আমার। পিঠের পিছনে হাত লুকিয়ে রাখলাম। নীলা আপু হাত থেকে নেওয়ার জন্য কতই না চেষ্টা করছে। আকাশ বরাবর হাত তুলে ধরলাম, পারলে এখন ধরে দেখা সাথ। লাফ দিয়ে হাত ধরার চেষ্টা করছে, কিন্তু আমার উচ্চতার কাছে তার লাফও হার মানবে। বড় একটা লাফ দিতেই হুড়মুড়িয়ে আমার উপর পড়ে গেল, মানে বুকের ঠিক মাঝখানে। এই গরমে শরীরটা আরো গরম হচ্ছে, তবু যেন মনে হচ্ছে স্বর্গীয় সুখের ডাবটা হাওয়া এসে বুকে বাড়ি খাচ্ছে, একটু উষ্ণ একটু শীতল। নীলার একটা হাত আমার কাঁধ ঘেঁষে আছে, আরেকটা হাত ছাতের কলা চেপে ধরে আছে। নীলার আপুর কোমর কখন যে ধরেছি নিজেও জানি না। গালের দুপাশে টোল পড়ে আর লজ্জায় লাল হয়ে গেছে, আর আমি সেই টোল পড়া মুখের দিকে তাকিয়েছি। অপরূপ দেখাচ্ছে। এমন একটা মেয়েকে কেন যে আপু আপু বলে ডাকি? কেন আমরা মামাতো ভাই বোন হলাম? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে কেন পৃথিবীতে পা রাখলাম না? এরকম একটা কোমর দেখার লোভ সামলানোটাই কঠিন একটা কাজ। কোমরটা আর বুকের সঙ্গে চেপে ধরার চেষ্টা করলাম। লজ্জা মাখা হাসি দিয়ে বুকে মাথা লুকালো। মুখটা তুলে ধরে ঠোঁটে চুমু দিতে গেলেই লজ্জায় পাশ ফিরিয়ে নিল। লাল টুকটুকে গাল বানিয়ে বলল, এ কি করছিস? আমার লজ্জা করছে তো। আর আজ হঠাৎ এত রোমান্টিক মুড কেন মনে হচ্ছে? আমি কিছুই জানি না, শুধু তোমাকে কাছে পেতে ইচ্ছা করছে। আজ থেকে তুমি বলে ডাকবা, শুধুই তুমি। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে সোহাগ, ছাড় আমায়, প্লিজ ছাড়। ছাদে কেউ আমাদের এই অবস্থায় দেখলে অনর্থ হয়ে যাবে। নীলা, আজ আমাকে আটকিও না প্লিজ। তোমাকে আমি একদম কাছ থেকে পেতে চাই, তোকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে চাই। বলে ঠোঁটে ঠোঁট লাগানোর চেষ্টা। এক ধাক্কায় বুকের উপর থেকে সরিয়ে দিল। এলোমেলো বুকের ওড়না ঠিক করতে করতে বলে, ঘোড়ার আন্ডা পারিস, এইটাই তোর কাছ থেকে পাওয়া? একটা লিপ কিসও তো করতে পারিস না। অযথা আমার মুখটা তোর জিব্বার লালায় একাকার অবস্থা করে দিল। ঠোঁট চুষতে হয় নাকি নাক চুষতে হয় সেটাও জানিস না। নীলা আপু, আপনি আমাকে এভাবে বকতে পারলেন? ওরে বাবুটা, কাঁদে না, আস্তে আস্তে সব শিখিয়ে দেব। আর শোন, সন্ধ্যায় আমি বই নিয়ে তোর রুমে পড়তে যাব, তখন শিখিয়ে দেব, ঠিক আছে? সন্ধ্যা হতে এখনো কয়েক মিনিট বাকি আছে। ধীরে ধীরে আশপাশটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। কাঠের দরজাটা একটুখানি খুলে রেখে দিছি। তাকিয়ে দেখলাম না, নীলা আপু এখনো আসতেছে না কেন? কিছুক্ষণ বইয়ের দিকে মনোযোগ দেওয়ার বৃথা চেষ্টা। দরজা খোলার বিকট শব্দ হলো। পুরাতন দরজা হলে যেমন হয় আর কি। ওড়না ঠিক করতে করতে দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকলো। একবার ওর দিকে তাকিয়ে চোখ আবারও বইয়ের দিকে নিলাম। পড়ার টেবিলে বই রেখে পিছন থেকে আমার গলাটা জড়িয়ে ধরে বলল, কি করিস? এটা কি প্রেমের ক্লাস পাইছো নাকি? বই নিয়ে পড়তে বসো, যাও। আপনি থেকে হঠাৎ তুমি? তোর জ্বরটর কিছু হলো না তো? কপালে হাত রেখে তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলো। হাত সরাও, এটা ক্লাস, আর আমি এখন তোমার স্যার, বুঝতে পারছো? যাও বই নিয়ে আসো। ধমকানিতে কিছুটা হলেও ভয় পাইছে, চমকে ওঠার মতো। ব্যাগ হাতানোর পর একটা বই নিয়ে
পড়ার টেবিলের পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলো। বই দেখে আত্মা পানি শূন্য হয়ে গেছে। এতগুলো বই থাকতে গণিত বইটা চোখে পড়লো। একটা ভুরু বাঁকা করে বলি, অন্য কোনো বই নেই? স্যার, অন্য সব বই আনতে ভুলে গেছি। কেন, গণিত পড়ালে সমস্যাটা কি? গণিত? আমি কি গণিতের স্যার নাকি? খাটে বসে অন্য বিষয় পড়তে বসো। আমিও একটু পড়তে বসি। মুচকি হাসতে হাসতে খাটে গিয়ে বসলো। ফ্যানটা চালিয়ে দিল। ঝাপটা বাতাসে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। বারবার কানের পিছনে গুজে দেওয়াটাও অসহ্য লাগে নীলা আপুর কাছে। মাঝে মাঝেই পেন্সিলে আলতো করে কামড় বসিয়ে কি যেন ভাবছে। তখন এতটা ইনোসেন্ট লাগছিল, নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। লোকে বলে বয়স পার হলে নাকি ভালোবাসাও কমতে থাকে, কিন্তু আমার কাছে একটিবারও এমনটি মনে হয়নি। কল্পনাতেও চিন্তা করিনি। ভালোবাসি অনেক, শুধু মুখ ফুটে প্রকাশ করতে পারি না। সিগারেট লাফিয়ে কয়েকটা টান দিতেই নীলা আপু চেঁচিয়ে বলে উঠল, এই এই কি করছিস? তুই তো ডাকাত, আমার সামনে বসে সিগারেট খাস? ভয় করে না তোর? যদি তোর মাকে বলে দিই তাহলে? মাকে বলবে? বলো, কি বলে আমিও একটু শুনি। কথাটি বলেই হা হা করে হেসে দিলাম। আন্টি, আন্টি, তোমার ছেলেকে দেখে যাও, সিগারেট খাচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। অপরাধ করে আবার বলিস বলে দিতে? পাশের রুম থেকে মা বলে উঠল, সিগারেট খেয়েই চরিত্র খারাপ হয় না, বুঝলি? সিগারেট তো তোর বাবাও খেত, এখনো খায়। কই, আমি তো কিছু বলিনি। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করেছো। ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে রাখছো। যা করার নিজেরই করতে হবে। নীলা আপুর সামনে বসে বললাম, দেখি কি লিখলা। এতটা সময় রাবার দিয়ে ঘষাঘষি করে হাত থেকে খাতাটা কেড়ে নিলাম। ভয়ে ভয়ে এটে সেটে হাঁটু মুড়ি দিয়ে বসে আছে। খাতার প্রথম পৃষ্ঠায় লেখা, ভালোবাসি আমার পিচ্চি স্যারটাকে। রাগ নিয়ে নীলা আপুর দিকে তাকিয়ে হেসে দিলাম। এক নিমিষেই গলা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো গালে চুমু দিল। গাল পরিষ্কার করতে করতে বললাম, এসব কি শুরু করলেন? পড়ার সময় তো একটু মনোযোগ দিলে পারেন। ধাক্কা দিয়ে ফেলে দিল খাটের উপর। বুকের উপরে উঠে বসলো। একটুখানি ঝুঁকে আছে মুখের উপর। চুলগুলি খোলা রাখার জন্য নাকে চোখে সুড়সুড়ি দিচ্ছিল। চোখে মুখে শয়তানি হাসির আভাস। আহ পু। ঠোঁটের উপর আঙুল রেখে নিজের একটা ঠোঁট কামড়ে ধরে বলে, চুপ! ক্লাস তো অনেক নিয়েছিস, আজ তোকে রোমান্টিক ক্লাস করাবো ছাত্রী হয়ে। ভালোবাসা কত প্রকার এবং কি কি, কিভাবে ভালোবাসতে হয় বর্ণনা সহকারে। কিছু বুঝে ওঠার আগেই আমাকে চুলের ভেতর লুকিয়ে নিল, ঠোঁট দুটো এক করে দিল। আমিও ধীরে ধীরে হারিয়ে গেলাম তার ঠোঁটের উষ্ণ স্পর্শের ছোঁয়ায়। চুম্বন করতে করতে বলল, সোহাগ। নীলা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে কথাগুলি দুজনেই বলি। চুলগুলি মাঝে মাঝে হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। নীলা আপুকে বুকের উপর থেকে নিয়ে দিলাম। মাথাটা এখনো রিমঝিম করে ব্যথা করছে। উষ্ণ ঠোঁটের মায়াবী ভালোবাসার ছোঁয়ায় নেশা লেগে গেছে। চুলগুলি খামচে ধরে ঠোঁটের কোণে একটা কিস করে বললাম, নীলা আপু, এটা কি ছিল? তোর প্রতি আমার ভালোবাসা, এইটাকে বলে ভালোবাসার আদর। কেন, তোর ভালো লাগছে না বুঝি? বুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ধপাস করে বালিশের উপর চিত হয়ে পড়ে গেলাম। এলোমেলো চুলের ঝাপটা দিয়ে চলে যেতে চাচ্ছে নীলা আপু। শোয়া অবস্থায় বাম হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরলাম। ভালোবাসার নেশায় মাতাল হয়ে আধো আধো কণ্ঠে বললাম, প্লিজ আর একটু। কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে দুগালে হাত রেখে এক ফালি মায়াবী হাসি দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। ঠোঁট দুটো টেনে লাগলো। হাঁপাতে হাঁপাতে ভারী গলায় বলল, ও সোহাগ, আই লাভ ইউ। আমাকে কখনো ধোকা দিবা না তো? আমি তোকে সারা জীবনের আপন করে পেতে চাই। ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। চুল মুঠিতে খামচে ধরে আদর করতে লাগলো, ঠোঁটে ঠোঁট রেখে। এইটার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। কি করব ভেবে পাচ্ছিল না। নীলা নিজের ঠোঁট দুটো দিয়ে আমার নিজের ঠোঁটটা চেপে ধরল। তারপর শুরু করলো রোমান্টিক অত্যাচার। আমার চুলগুলি খামচে ধরে আছে নীলা আপু। চোখের পাতা বন্ধ করে উপভোগ করছি। উপভোগ করা ছাড়া অন্য কিছু তো করতে পারছি না, কারণ এখন নতুন প্রেমের ক্লাস শিখতে একটু অসুবিধা হবেই। হঠাৎ
বুঝতে পারলাম আমার ঠোঁট থেকে লাল কিছু বের হচ্ছে। অবশ্যই লিপস্টিক না। নীলা আপু গোলাপি লিপস্টিক ছাড়া অন্য কোনো লিপস্টিক ব্যবহার করে না। তাহলে কি রক্ত? ঠোঁটে হাত রেখে দেখলাম রক্তে বেঁকে গেছে। নীলা কাদা কাদা ভাব ধরে বলল, সোহাগ, তোমার কিছু হলো না তো? ইস, আমি শুধু রাক্ষসের মতো তোমার ঠোঁট কামড়েই যাচ্ছিলাম। মেয়েটা আর একটু হলে কেড়েই দিবে এমন অবস্থা। আমাকে তুই ছাড়া কখনো কিছু বলতোই না। আজ হঠাৎ তুমি। চুলগুলি মুঠিতে ধরে ঠোঁটে চুমিয়ে দিতে দিতে বললাম, তোমার ওই ঠোঁটের আদর পেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। পাগল হতে হবে না। হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে দিয়ে স্যাভলন আনলো। ঠোঁটে স্যাভলন লাগিয়ে দিচ্ছে। উফ, ব্যথায় হালকা কুকিয়ে উঠলাম। একদম নড়াচড়া করবি না। ইস, কতটা কেটে গেছে। তবুও একবার বলার প্রয়োজন মনে করল না। আমি কত খারাপ মেয়ে, কিভাবে তোর ঠোঁট কামড়ে রক্ত বের করে দিছি, তাই না? কোলে বসে আছে, কোমর পেঁচিয়ে ধরেছিলাম। তখন আমি মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো। কোমরে একটা চিমটি কাটলাম। আউ, তুই কি একটুও ভালো হবি না? সারা জীবন এইভাবে শাসন করতে পারবো না। খিলখিল করে হেসে দিলাম। স্যাভলন লাগানোর কিছু সময় পর আমি নীলা আপুর হাত মেলিয়ে দিয়ে শুয়ে রইলাম বেশ কিছুক্ষণ। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলি, নীলা আপু, আজ আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন ছিল, যা আমি কখনোই ভুলতে পারবো না। আচ্ছা, তুই সব সময় আপু আপু করিস কেন? নীলা বলে ডাকতে সমস্যাটা কি? কিছুক্ষণ ভাবতে ভাবতে বললাম, ভাবার বিষয়। আপনি আমাকে কেন তুই বলে ডাকেন? কারণ আমি তোর সিনিয়র, তাই। আর বাকিটা জীবন তুই বলেই ডেকে যাব। আমি জুনিয়র, তাই আপু বলে ডাকি। পরবর্তী থেকে আপু না ডাকারই চেষ্টা করব। অবন্তী আপু ঘড়ির দিকে তাকালো। রাত 8টার কাছাকাছি বেজে গেছে। খাট থেকে উঠতে যাবে, তখনই হাত টেনে ধরে বলি, আর কিছুক্ষণ থেকে যাও না নীলা আপু। না রে, রাত 8টা বেজে গেছে। কাল আবার সন্ধ্যার আগ মুহূর্তে চলে আসব। কিসটিস করতে করতেই রাত 8টা বেজে গেছে, অথচ একটিবারের জন্য বুঝতে পারিনি। আশ্চর্য। নীলা আপু মার রুমের পাশ দিয়ে যেতেই মা নীলাকে কাছে ডাকলো। মা বলল, বস, তোর সাথে একটু গল্প করি। মেজো দাদা চা খেতে গেছে বাইরে। তেল নিয়ে এসে মাথায় মালিশ করে দিতে দিতে বলল, চুলের যত্ন আতি নিস না নাকি? কেমন উস্কো খুস্কো হয়ে গেছে, সেদিকে খেয়াল নেই তো? সময় পায় না তো মাথায় তেল শ্যাম্পু করার। আমার কাছে আসলেই তো পারিস। সারাদিন বুড়ি মানুষ একা একা বসে সময় কাটে। তুই থাকলে তো গল্পও করার একটা লোক পাবো। আচ্ছা, তোমার ছেলেকে বিয়ে টিয়ে করবে নাকি সারা জীবন সিঙ্গেল দেবদাস করে রাখবে? বড় হয়ে যাচ্ছে দিন দিন, সেদিকে কোনো খেয়াল নেই তোমার? নীলা আপু মার সাথে কথা বলে রুমে চলে গেল। আমার কিন্তু একটু ঘুম ধরতেছে না। সন্ধ্যার সেই মুহূর্তটা মনে পড়ছে। নীলা আপু কত রোমান্টিক। যদি বিয়ে করি তাহলে নীলা আপুকে, নয়তো চিরকুমার থেকে যাব। বিয়ে শব্দটা মুখ দিয়েও বের করব না। মাথার নিচে হাত রেখে বালিশের এপাশ ওপাশ করছি। ঘুম আসতেছে না। শুধু নীলা দু চোখ জোরে। সে কি আমার ঘুম কেড়ে নিল? কি এমন মায়া জাদু করলো? এক চিলতে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। নিজের অজান্তেই হঠাৎ দরজায় কারো টোকা পড়ল। আমি শোয়া থেকে উঠে বসলাম। কে? দরজার ওপাশ থেকে শব্দ আসলো। সোহাগ, এই সোহাগ, গাধা কোথাকার, ঘুমালি নাকি? আমার ঘুম হারাম করে তুই কিভাবে ঘুমাস? চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল। এই নিশ্চয়ই নীলা আপু ছাড়া অন্য কেউ হবে না। তবুও বিশ্বাসেরও বিশ্বাস নেই। শিওর হওয়ার জন্য বললাম, মা, কিছু বলবে? দরজার ওপাশ থেকে রাগী কণ্ঠে চেতে গিয়ে বলে, আমি তোর মা মনে হয়? গর্ধপ উজভুক কোথাকার! দরজা খোল, আমি তোর প্রেমিকা। প্রেমিকাকে মা বলে ডাকিস, লজ্জা করে না? মাত্র কয়েকদিনের পরিচয়েই প্রেমিকা দাবি করছে। এরকম গালি নীলা আপু ছাড়া আর কেউ দিতে পারে না, পারবেও না। দরজার ছিদ্র দিয়ে চোখ রেখে দেখি নীলা আপু কি যেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার হলে তো ভালোই হয়, জমিয়ে খাবো। সিটকেরি খুলতে খুলতে বললাম, নীলা আপু, এত রাতে কি মনে করে আসলেন? সিটকেরি খুলতে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। বাবারে, এরকম রোমান্টিক মেয়ে আমি জীবনে আর একটাও দেখিনি। নিচের ঠোঁট কামড়ে ধরেছে। মুখ দিয়ে টু শব্দ বের করতে পারছিলাম না।
লম্বা একটা কিস দিল চোখ বন্ধ করে, তারপর হাঁপাতে হাঁপাতে বলল, করিস কেন? আর দরজার ছিটকিরি খুলতে এত দেরি হওয়ার কথা নাকি? কি করছিলি? এসেই তো আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, বলার সুযোগ কই দিলেন। আর সত্যি বলতে আপনার কথাই ভাবছিলাম। উফ, তোকে ছাড়া ঘুম আসতেছিল না একা একা। আর কতদিন? বিয়েটা করলেই তো পারিস। ও মাই গড, দরজার সিটকেরি না লাগিয়ে ভেতরে এসেছেন। মামা দেখলে আর বাঁচবো না, দুজনে জিন্দা পুঁতে ফেলবে। সিটকেরি লাগিয়ে দিলাম, খাটে বসে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বসলাম। ধাক্কা দিয়ে ফেলে দিল বালিশের উপর। চল ঘুমাই। একটা মেয়ে মানুষের সাথে রাত পার করব? বিয়ের আগে এসব ভালো না। মাঝখানে কোলবালিশটা রেখে ঘুমানোর ভান ধরলাম। নীলা আপু গভীর ঘুমে মগ্ন। একটা চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। দেখতে খুব সুন্দর হলেও নাক ডাকার অভ্যাসটা পছন্দ হলো না। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মাঝরাতে ঘুম ভেঙে গেল। প্রচণ্ড জোরে হিসু কি বদভ্যাস, মাঝরাতেই কেন পেতে হবে? নীলা আপুকে বাধ্য হয়ে ডাকতে হলো, আপু আপু, এই আপু ওঠো না। চোখ মুখ ডলতে ডলতে আমার দিকে মৃদু হেসে বলল, আসো, বুকে আসো সোনা। ঘুম আসতেছে না বুঝি? আমাকে জড়িয়ে ধরলে ঘুম এমনিই আসবে। আসো। ঘুমন্ত কণ্ঠে বলল, মান্টিকের ভূত যায়নি নীলার। আপু আমার পাইছে খুব জোরে। আমারও খুব ভালোবাসা পাইতে ইচ্ছে করছে। হিসু পাইছে আপু, হিসু। টেবিল ল্যাম্পের কাছে হাতাতে হাতাতে একটা হ্যান্ড টর্চ হাতে নিয়ে বলল, চলো। খুশির ঠেলায় মনে রঙের ছিটা লাগছে। নীলা আপু আপনি অনেক ভালো। বিয়ে আমি আপনাকেই করব যদি করি, কারণ আমারও মাঝরাতে বাথরুমে যেতে ভয় করে। নীলা আপুর মনে একটু রাগ হলো না, বরঞ্চ খুশি হয়েছে। আমি নীলা আপুকে শুধু জীবনসঙ্গী হিসেবেই চাই না, তাকে আমি সারাটা জীবনের জন্য বাথরুমে যাওয়ার জন্য হলেও লাইট ধরার দায়িত্ব দিতে চাই। লাভ ইউ নীলা আপু। তুই ভেতরে যা, আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। বুঝলেন আপু, দিনের আলোতে একটু ভূতের ভয় করে না, রাতেই যতটুকু ভয়। এই বুড়া বয়সেও তোর ভূতে ভয় করে? বড় হবি কবে? যাই হোক, তোকে যখন ভালোই বেসেছি, ভূতের ভয় দূর করার জন্য উপায় ঠিকই আছে। যা করার তাড়াতাড়ি করে নে। নীলা আপুকে জড়িয়ে ধরলাম। সে বলল, কি করছিস? ছাড় বলছি। বাহ বাহ আপু বাহ, আপনি তো বললেন যা করার করে নে তাড়াতাড়ি। রুমে আয়। আপু একা রেখে যাইয়েন, ভয় করে। হাতটা চেপে ধরল নীলা আপু। সত্যি এমন একজন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। বলেছিলাম সাথে থাকতে। সে আমার ভয় দূর করার জন্য হাতটাই শক্ত করে চেপে ধরল। আমার দিকে না তাকিয়েই বলল, ভয় করিস না, আমি আছি। আর আমি থাকতে ভূত তো দূরের কথা, পেতনিও ধারে কাছে আসবে না। মেয়ে সব কিছুর ভাগ দিলেও মনের মানুষটার ভাগ কাউকেই দিতে চায় না। যেমন নীলা আপুই একটা উদাহরণ। ফ্লোরে ঘুমাতে নীলা আপু চেঁচিয়ে বলল, কি করছিস? নিচে কেন ঘুমাচ্ছিস? আস্তে কথা বলেন আপু, পাশের রুমে মামা ঘুমাচ্ছে, জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এবার সে ধীরে আসতেই বলল, নিচে কেন ঘুমাচ্ছিস? আমি চাইনার চরিত্রে দাগ লাগুক। যেদিন আপনাকে 3 বার কবুল বলে বিয়ে করতে পারবো, সেদিন না হয় আপনার সাথে একটা খাটে ঘুমাবো। ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তার ভুরু কুচকে বলল, নিচে ঘুমাচ্ছিস কেন? একসাথে ঘুমানোর জন্য আইসি তোর রুমে। আচ্ছা ঠিক আছে, নিচেই ঘুমাবো তোর সাথে। বিয়ের আগে সব লুটপাট করে নিবে দেখছি। এটা কিভাবে সম্ভব? আমি ছেলে, আপনি মেয়ে। বিয়ের আগে কখনোই এমনটা করা উচিত না। শোন, বেশি কথা বলবি না। ঘুমাবো মানে ঘুমাবো। বাচ্চাদের মতো জিদ করছেন কেন? বোঝার চেষ্টা করুন। আর আমাদের তো বিয়েও হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? করে নেব। কিন্তু মামা কি মেনে নিবে আমাদের এই সম্পর্ক? আমাদের বংশ পরম্পরায় নিয়ম আত্মীয়তার ভেতর আত্মীয় করতে নেই। সেটা আমি চিন্তা করব, তোর এসব নিয়ে ভাবতে হবে না। তবু আমার পক্ষে এসব সম্ভাবনা। ক্ষমা চাচ্ছি, ছেড়ে দেন। যেদিন বিয়ে হবে সেদিনই এক খাট ভাগাভাগি করে ঘুমাবো। পা কাছ থেকে চাদর নিয়ে গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 4টায় ঘুম ভাঙতেই একটা চিৎকার, মা গো বাঁচাও! আমি স্বপ্নেও কল্পনা করিনি। নীলা আপু আমার বুকে মাথা রেখে শরীরে একটা পা তুলে দিয়ে
বাঁ হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে আছে। নিচের ঠোঁট কামড়ে ধরে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আবারও চিৎকার দিতে চাইলাম ওই চোখ দেখে, কিন্তু চিৎকার দিতে তো ঠোঁট নড়াতে হবে। ছাড়লে তো ঠোঁট নড়াবো, তারপর চিৎকার। 30 সেকেন্ড সেভাবেই নিস্তব্ধতা। ঠোঁট ছেড়ে দিল। এভাবে চেঁচিয়ে উঠলি কেন? আব্বু যদি জেগে যেত তাহলে বিয়ের আগে প্রেম করার প্ল্যানটা ভেস্তে যেত। আজকে বিয়ের নামে সর্বনাশ হইতো প্রায়। সবুর কর, কিছুদিন আগে চুটিয়ে প্রেম করি, তারপর বিয়ে। হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে সব বলল। এমন পরিস্থিতির ভেতরেও বিয়ের কথা চিন্তা করা একমাত্র নীলা আপু ছাড়া আর কেউ চিন্তা করতে পারে না। এমনিই তো সারাটা রাত চিন্তায় চিন্তায় পার করছি মামার ভয়ে, তার মাঝে এক একটা কুকর্ম বুকে মাথা রাখার কি দরকার? ওই কি ভাবিস? না, কিছু না। তবে আপনার এভাবে আমার শরীরে হাত পা তুলে দিয়ে এটে সেটে ঘুমানো উচিত না। কেন কেন? হন্তদন্ত হয়ে প্রশ্ন করে। আমার কাতুকুতু লাগে। লজ্জায় টমেটো সসের মতো লাল হয়ে উত্তর দিলাম। প্রথম প্রথম এরকম একটু একটু কাতুকুতু লাগতেই পারে, আর এই কাতুকুতু লাগলেই ফিলিংসটা আরো বেশি লাগে। তোর মনে আছে কাল সন্ধ্যায় যখন গলায় কিস করতেছিলি? আমার কাতুকুতু লাগছিল, তবুও তোকে একটিবারের জন্য মানা করিনি, বরং আরো জড়িয়ে ধরে কিস করার আনন্দটা উপভোগ করছিলাম। ও, একটু রোমান্টিক হতে শিখে নে। মাঝে মাঝে জোর করে কিস টিস করবি, বুঝলি? না না, করিস না বললে কিস করবি। জোর করে কিস করলে একটু বেশি পরিমাণে ভালো লাগে। সব হবে বিয়ের পর। বিড়াল মারার কাজটাও করে দিব। অপেক্ষা করো শুধু। বুকে মাথা লুকিয়ে জড়িয়ে ধরে বলে। যা দুষ্টু, আমার লজ্জা করে। তাহলে বিয়ে করব না। নীলা আপুকে পাজা কোলা করে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিলাম। উঠে যাচ্ছিলাম, ঠিক তখনই শার্টের কলার চেপে ধরে মুখ বরাবর তার ঠোঁটের কাছে এনে বলে, তোর নিচে ঘুমাতে হবে না। ছেলে মানুষ কত ভালো সেটা ফুলসজ্জার রাতেই বোঝায়। চুপ থাকলে বংশধর বাড়বে না, তখনের বিষয় আলাদা, বুঝলেন? আর এখন অবৈধ হয়ে যাবে। আহ্লাদে সুরে বলে। না না, আমি ওসব বুঝি না। তুই শুধু আমার, তোর সাথে বিয়ে না হলে আত্মহত্যা করব। বলে এমনভাবে আমাকে 4 হাত পা দিয়ে জড়িয়ে ধরল, ছাড়াতেই পারলাম না। মেয়েদের শরীরে এরকম শক্তি থাকে জানা ছিল না। আপু, আপু, মরে গেলাম। আমার দম নিঃশ্বাস সব বন্ধ হয়ে যাচ্ছে। প্লিজ আপু ছাড়েন, আমার শ্বাসকষ্টের রোগ আছে। হেল্প হেল্প, বাঁচাও। আরো জোরে শক্ত করে চেপে ধরল। এবার মনে হয় সব হাড় হাড্ডি দুমড়ে মুচড়ে ভেঙে গেল। আত্মা যে কোনো সময় বের হয়ে যেতে পারে। আস্তে আস্তে শরীরের শক্তি কমে গেল, গায়ে লিয়ে গেল। বেশি কথা বললে এক চুম্মা দিয়ে মেরে ফেলবো, বেয়াদব ছেলে কোথাকার। জীবনে আপনার মতো একটা বউ পেলে বাঁচার ইচ্ছা শক্তি মরে যাবে। কেন আপনার সাথে প্রেম করতে গেলাম। আমারে তুলে নাও। ধীরে ধীরে চোখ দুটো নেমে এলো। দুজনেই ঘুমিয়ে পড়লাম। চাদর জিনিসটা কি সেটাও ভুলে গেছি দুজনে। আরও এটে সেটে, সে শক্ত থেকেও শক্ত তোর জড়িয়ে ধরছি দুজন দুজনকে। এক উষ্ণ স্পর্শ আমাদের ভালোবাসার পথে টেনে নিয়ে যাচ্ছে। নাকের উপর ওর চুলগুলি সুরসুরি দিচ্ছে। লম্বা একটা নিঃশ্বাস নিলাম ঘুমের ভেতরেই। চুলের মাতাল করা ঘ্রাণে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ইচ্ছা করে হাসিনি, কাছে পাওয়ার টানে। ঘুমের ঘোরেও পাগলটা আমাকে ছাড়ল না, ঠোঁটে আদর করতে থাকলো। চকচক শব্দে রুম ভারী হয়ে যাচ্ছে। আমার ঠোঁট দুটো হয়তো তার খুব পছন্দের একটা অংশ, যেটা তাকে বারবার কাছে টানে, অথবা আমাকে রোমান্টিকভাবে উত্তেজিত করার জন্য। কিন্তু কেন? আমার ঠোঁট তো সিগারেটের ধোঁয়ায় ছাই কালো রঙের মতো পুড়ে ছারখার হয়ে গেছে। ঘুমের ভেতর বলে উঠলাম, নীলা আপু কী করছেন? সে শুধু ঠোঁটের তাকিয়ে দিয়ে বলে, ওহ সোহাগ, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরল। অথই সাগরের ঢেউয়ের মতো ভাবতে থাকলাম, না, আমার ভালো লাগছে অনেক। অন্য পাশ ফিরে ঘুমাতেই জড়িয়ে ধরল পিছন থেকে। গভীর ঘুমে দুজনে আচ্ছন্ন। ঠক ঠক শব্দে নীলা আপু দরজা খুলে দিল। ঘুমের নেশায় বুঝতেও পারল এটা কার রুম ছিল। দরজার ছিটকেরি খুলে দিয়েই ঘুমাতাল কণ্ঠে বলে, এত ভোরে কে বিরক্ত করতে আসলো? চোখ মুখ ডলতে ডলতে তাকালো দরজার সামনে। ধীরে
আস্তে চোখ ঝাপসা থেকে পরিষ্কার হতেই নীলা আপুর কাদা কাদা অবস্থা হয়ে গেল। সামনে আমার মা দাঁড়িয়ে আছে। চোখ মুখে রাগান্বিত ভাব দেখেই বোঝা যাচ্ছে আজ হয়তো তাদের দুজনের কারোরই নিস্তার নেই। দুজনকে আলাদাও করে দিতে পারে অথবা ভাড়াটে বাসা বদলাতে পারে। নীলা আপু বাচ্চাদের মতো কেঁদে দিল। মা রাগ নিয়ে বলে, তোদেরকে একটুও লজ্জা করলো না বিয়ের আগে এক হাতে ঘুমানোর? থাক, আমাকে আর আন্টি বলে ডাকতে হবে না। নীলা আপু আতকে আতকে কথা বলল, তুই কি আমার ছোট ছেলেটাকে মেরে ফেলতে চাস? তোর বাবা এই এলাকার একজন মুরব্বী, সবাই তাকে সম্মান করে, তার কথা সবাই উঠবোস করে। মা আঁচল মুখে চেপে ধরে কেঁদে দিয়ে বলে। নীলা আপু কাঁদতে কাঁদতে চলে যায়। সারা বেলা কাঁদে নীলা। ঘুম থেকে উঠে দেখি পাশে নীলা আপু নেই। মৃদু হেসে বললাম, পাগলিটা পাগলি থেকে গেল। সকাল হতেই নিজের রুমে দৌড়, অথচ রাতে কত রোমান্টিক। মা উঠানে বসে লাউ কাটছে। ব্রাশ করতে করতে সেখানে গিয়ে দাঁড়াতেই বলল, আবেগের বয়সে ভুল কোনো কাজও করিস না, যেটা করলে আমার মান থাকবে না। মার কথার মানে কিছুই বুঝলাম না। ব্রাশ মুখে মার দিকে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর উত্তর দিলাম, মা কাকে বলছো? তোর এখন একটি হলেও বোঝার বয়স হয়েছে, কথাটা শুধু মনে রাখলেই চলবে। শাড়ির আঁচল থেকে 2000 টাকা হাতে ধরিয়ে দিয়ে দিল। বুঝতেই পারছি না আজ হঠাৎ মার আচরণে পরিবর্তন। টাকা দিল, কারণটা কি? মা এটা কিসের টাকা? নীলাকে নিয়ে ঘুরে আয়, মেয়েটা ফুচকা খেতে খুব ভালোবাসে, তবে সাবধানে থাকবি, মেজোদা দেখলে অনার্থ হয়ে যাবে। খুশিতে আমি আত্মহারা হয়ে ছুটে গেলাম নীলা আপুর রুমে। দরজায় নক করেও কিছু হলো না। দরজার উপর নিজের কান চেপে ধরলাম। হু হু করে কেউ একজন কান্না করে যাচ্ছে। সে যেন থামার নামগন্ধই নেই। বাইরে থেকে বললাম, নীলা আপু, ও নীলা আপু, কলেজ যাবেন না? কাঁদতে কাঁদতে এক কথায় জবাব দিল, না, যাব না, তুই যা। সত্যি আপু, আমাদের আজ কিন্তু শেষ দেখা। ভাড়াটে বাসা বদলাতে হচ্ছে। শেষবারের মতো দেখাও করবেন না? দরজা খুলে সোজা এসে আমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর চোখের জল ফেলতে ফেলতে বলে, তুই আমাকে ছাড়া থাকতে পারবি? মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, মিথ্যা বলেছি। চোখ লাল করে তাকিয়ে বলল, তুই থাক, আমি রুমে গিয়ে তৈরি হয়ে আসতেছি, 5 মিনিট, একসাথেই যাব। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু 5 মিনিট শেষ হওয়ার কোনো নামগন্ধই নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। বিরক্ত হয়ে নীলা আপুকে বলি, আমি চলে গেলাম আপু, লেট হয়ে যাচ্ছে। এত দেরি হলে ক্লাস ধরতে পারবো না। থাম, আসতেছি। হিজাব মেকআপ দিয়ে পরিমণির মতো সুন্দর হয়ে আমার সামনে দাঁড়িয়ে নাচতে নাচতে বলল, দেখ তো কেমন লাগছে দেখতে আমাকে। একটা কথা বলি আপু, মন খারাপ করবেন না তো? বল। আর সব সময় আপু আপু বলে ডাকবি না, আমার শুনতে খারাপ লাগে। ঠিক আছে, ডাকবো না। তবে গালে হাত দিয়ে ভাবতে থাকলাম, তবে কি? আপনাকে মেকআপ ছাড়াও সুন্দর লাগে। এত মেকআপ না দিলেও পারতেন। বেশি কথা বলিস না, চল। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল রিকশায়। পাশাপাশি বসে আছি। প্রচুর গরম লাগছে। গরম লাগার কারণটা হলো নীলা আপু। হাতের ভেতর হাত ঢুকিয়ে এঁটে সেটে পাশাপাশি বসে আছি। আর মাঝে মাঝে রাস্তায় বিক্রেট থাকলে রিকশার ঝাঁকিতে ভয় পাওয়ার অজুহাত দিয়ে জড়িয়ে ধরছে। ছাড়তেই চাই না জড়িয়ে ধরলে। আচ্ছা আপু, রিকশাওয়ালা একজন মুরব্বী, তার সামনে এভাবে জড়িয়ে ধরলে হয়? লজ্জা করলো একটু। রিকশাওয়ালা খিলখিল করে হেসে দিল। আমি আশ্চর্য হয়ে বললাম, চাচা মিয়া, হাসির কারণটা কি জানতে পারি? করেন আর করো, দুটার ভেতর পার্থক্য হলো বড় আর ছোট। বড়দের আপনি বলা হয় আর ছোটদের তুমি। তো তার মানে বৌমা তোমার বয়সে বড়? দুজনেই হাসতে শুরু করে দিল। মাঝখানে আমি লজ্জায় লাল হয়ে পায়ের দিকে মাথা নিচু করে তাকিয়েছিলাম। নীলা আপু জড়িয়ে গালে চুমু দিয়ে বলল, এটা আমার পিচ্চি বর, অনেক ভালোবেসে দুজনে বিয়ে করেছি। কি আশ্চর্য, নীলা আপুকে বিয়ে কখন করলাম? তবুও লোক সমাজে বলে বলে মানসম্মান ডোবাচ্ছে। নীলা আপু ঝাপটে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। চোখ তুলে তার দিকে তাকাতেই ছেড়ে দিয়ে বলল, তাকিয়ে আছিস কেন? রিক্সা ভাড়া দে, আর শোন, বেশি দিবি ভাড়া। রিকশাওয়ালা প্রশংসা করায়
মনে হয় একটু বেশি খুশি হয়েছে নীলা আপু। হতাশা ভরা কণ্ঠে বলি, আপু আমার কাছে তো ভাঙতি টাকা নাই, 1000 টাকার নোট সব। পার্স খুলে ভাড়া দিল। যা ভেবেছিলাম তার থেকে একটু বেশি ভাড়া দিয়েছে। নীলা আপু আগে আগে হাঁটা ধরল। দৌড়ে গিয়ে তার পায়ে গতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বলি, নীলা আপু। কি হলো? রাস্তায় এত কথা বলিস কেন? আপু আপু করে মাথা খাচ্ছিস কেন? অন্য কোনো ডাক কি মুখে আসে না? না মানে আপনাকে কিছু বলার ছিল। বল তাহলে, চুপ করে আছিস কেন? আপনি এতগুলি টাকা কই পাইলেন? পার্সে দেখলাম অনেক টাকা। আব্বুর পকেট থেকে নিছি। বলেই চাপ হাসি দিল। মামা কিছু বলেনি আপনাকে? তাও আবার এতগুলি টাকা? না, বলবে না। আব্বু আমাকে অনেক ভালোবাসে, পরিবারের একমাত্র সন্তান। বকা দেওয়ার বেশি কিছু বলে না। আর আমার কাছে মাত্র 2000 টাকা আছে। আপনার কাছে এসব কিছুই না এতগুলি টাকার কাছে। পকেটে হাত দিয়ে একরাশ হতাশার নিঃশ্বাস ছেড়ে কথাগুলি বলি। গাল টেনে বলে, ওরে আমার জুনিয়র প্রেমিক রে, তোর টাকাই আগে খাবো। চলেন, কি খাবেন? তবে লিমিটের বাইরে না, বুঝতেই পারছেন। পকেট বেশি গরম না। চিন্তা করিস না, আমার পার্সে অনেক টাকা আছে। ফুরিয়ে গেলে আমারটা দিয়েও সারা দিন এনজয় করব। হাত ধরে টানতে টানতে ফুচকার দোকানে বসালো। বাহ, চমৎকার। নীলা আপুর উপর যেটা বিশ্বাস ছিল তাই। ফুচকা পাগলি একটা মেয়ে। বুঝি না জিনিসটা খেয়ে কি মজা পায় মেয়েরা। তুই ফুচকা খাবি নাকি চটপটি? হঠাৎ করে নীলা আপুর কথা শুনে হুঁশ ফিরল। ও হ্যাঁ, আমাদের তো কলেজে যাওয়ার কথা ছিল। রাখ তোর কলেজ, একদিন না গেলে কিছুই হবে না। অনেক বছর পর তোকে নিয়ে একটু ঘুরতে আসলাম। কোথায় একটু এটা সেটা তুলে খাওয়াবি তা না। কি খাবি বল? না আপু, আমি এসব খাই না, বমি আসে এসব খেলে। আপনি নিজেই খেয়ে নিন। আসলেই ছেলেরা এসব খেতে একটু কমই পছন্দ করে, বিশেষভাবে ফুচকা। গালে হাত দিয়ে নীলা আপুর খাওয়া দেখছি। মাঝে মাঝে 2-1টা নিজ হাতে তুলে খাইয়ে দিচ্ছি। তাতে অনেক নিজেকে রোমান্টিক মনে হলো। ঝালে নাক টানতে টানতে খাচ্ছে। এত ঝাল খেলে তো পেট ব্যথা করবে। চোখ মুখ দিয়ে পানি বেরিয়ে আসছে। ঝালে ছটফটিয়ে যাচ্ছে। পাগলের মতো হয়ে বলতে থাকে, পানি পানি দাও, মরে গেলাম গো। ফুচকাওয়ালা গ্লাসে পানি ভরার আগেই নীলা আপু মাথাটা চেপে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। নোনটা নোনটা টক ঝাল মিষ্টি লিপস্টিকের স্বাদ ফুচকা খাওয়ার জন্যই হয়েছে। আমার মনটা চাচ্ছে ঠোঁটটা ছিঁড়েই ফেলি। এক কথায় জাস্ট ওয়াও। লাইফের ফার্স্ট টাইম এরকম অদ্ভুত স্বাদের লিপস্টিক জীবনে খাইনি। পানি হাতে উজবুকের মতো সামনে দাঁড়িয়ে আছে ফুচকাওয়ালা। বা হাত দিয়ে মুখটা ঘুরিয়ে দিয়ে হা হয়ে থাকা মুখ বন্ধ করে দিলাম। দুজনেই হাঁপাতে লাগলাম। ঠোঁটটা একটু একটু জ্বালাপোড়া করছে, তবুও অনেক মজা পাইছি। নীলা আপু মিষ্টি দিয়ে তাকালো। ফুচকা খাওয়ার টাকা দিয়ে কিছুক্ষণ পরে পার্কের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। নীলা আপুর হাতে একটা পপকর্নের প্যাকেট রাস্তায় নিয়েছে। কেন নিয়েছে জানা নেই। পার্কে বসতেই বলল, তোর মাথাটা আমার কোলে রাখ। কেন? আহা রাখ না, দেখবি ভালো লাগবে। প্রেম করার যে ফিলিংসটা আছে সেটা কেমন বুঝতে পারতি। নীলা আপুর কোলে মাথা রাখতেই শরীরটা কেঁপে উঠল। এই প্রথম কারো স্পর্শ কোলে মাথা রাখা অনুভূতিটাই অন্যরকম। পপকর্ন একটা একটা করে মুখে পুরে দিচ্ছি। সন্ধ্যার আলো ঘনিয়ে এসেছে। একটু একটু শীতও করছে। পাশে ভালোবাসার প্রাণ প্রিয়তমা নীলা আপু। এই জীবনে আর কি চাই? যদি সে থাকে, আর না থাকলে জীবনটাই বৃথা। মাথায় হালকা হাত বুলাতে বুলাতে বলে, জানিস তোকে নিয়ে কত স্বপ্ন দেখি আমি। আন্টি আব্বুর মাঝে যখন সয় সম্পত্তি নিয়ে ঝগড়া হয়, তোরা অন্য শহরে চলে যাস। আমি অনেক কেঁদেছিলাম খেলার সাথে হারালাম ভেবে। এখন তো কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। রাত হয়ে আসার আগেই সেখান থেকে উঠে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। হাতটা নীলা আপুই ধরে আছে। এমনভাবে ধরে আছে যেন আমরা পালিয়ে বিয়ে করতে যাচ্ছি। রুমে এসে হাঁপ ছেড়ে বসতেই ফ্যানের বাতাসে দু চোখের পাতা নেমে আসতে শুরু করলো। দরজার ওপাশ থেকে নক করার শব্দ। কে? আমি নীলা, দরজা খুল, পড়তে এসেছি। দরজা খুলে দিয়ে বললাম, আজকে না আসলেও পারতেন। শরীরটা
অনেক খারাপ লাগছে। কাল পড়ালে হতো না? না, আজকেই পড়াতে হবে। ভারী সাইজের একটা বই নিয়ে পৃষ্ঠা উল্টাতে থাকলাম। চেয়ারে বসে শরীরটা একটু হেলে দিয়েই হঠাৎ করে উঠে এসে 2 হাঁটুর উপরে একটুখানি ঝুঁকে বসে গাল দুটো চেপে ধরে আবারও ঠোঁট দুটো শুরু করলো। পুরাতন দরজা খুলে ফ্লোরে পড়ে গেল। সম্ভবত মামা লাথি মেরেছে। দরজার সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে আছে। মামার চোখ দিয়ে যেন আগুন ঝেড়েছে। কি করিস কি? আমার মেয়েটাকে পড়ানোর নাম করে এভাবে নষ্ট করছিস? বিশ্বাসঘাতক। নীলা আপুর সামনে তাকিয়ে বলে, আব্বু, ওর কোনো দোষ নেই। আমি সোহাকে প্রেমের প্রস্তাব দিয়েছি। প্লিজ তুমি সোহাকে তাড়িয়ে দিও না। কান্নায় লুটিয়ে পড়ে মামার পায়ের কাছে। মামাতো বোন তোর? এসব কি করলি তোরা? ভাবতেই লজ্জা করছে। সন্ধ্যায় হাত ধরে হাঁটতে দেখেই তোদের ওপর আমার সন্দেহ হয়েছে। তোর জন্য যে পাত্র পছন্দ করেছি তার সাথেই তোর বিয়ে। কিন্তু আব্বু, আমি সোহাগকে... কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে, ভালোবাসিস তাই তো? ভুলে যা সহজ ব্যাপার। বিয়ে হবে মানে হবে। আমি যার সাথে ঠিক করেছি। চিৎকার চেঁচামেচি শুনে মা এসে দরজার কাছে দেওয়াল ধরে দাঁড়ালো। 2 চোখে পানি টলমল করছে। কিছু বলার মতো সাহস নাই মার মাঝে। মেজদার মুখের উপর কিছু বলাটা বেয়াদবির সময় নীলা আপুকে টেনে নিয়ে গেল। মা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এবার বাসাটা বদলাতে হবে। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। সিলিং ফ্যানের সেই ঘটঘট করা শব্দের দিকে তাকিয়েছিলাম। মাথার নিচে রাখা বালিশটা চোখ বেয়ে পড়া জলে ভিজে চুপসে গেছে, অথচ ভেজা বালিশটাই মাথার নিচে দিয়ে রেখেছি। অর্ধেক সেন্সলেস হয়ে তাকিয়েই আছি। মা ফ্লোরে বিছানা করে সেখানেই ঘুমিয়ে আছে। কাঁদছে, তবে নীরব কান্না। মুখে আঁচল দিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ। কিছুক্ষণ আগে এই ফ্যানটার সাথেই ফাঁসি দেওয়ার চিন্তা বিভোর ছিলাম। ভেবেও ছিলাম ফাঁসি দেব, কিন্তু পারিনি, শুধুমাত্র মার জন্য। জোর করে দড়িটা হাত থেকে নিয়েছিল। সকাল হতেই বাড়ি থেকে বেরিয়ে যায়। ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে। সেই যে সকালে 1 কাপ চা, তারপর আর মনে হয় না কিছু খেয়েছিলাম। চুল কাটার জন্য টাকা দিয়েছিল মা, ভুলে গেছি। মানটাই যে শুধু অন্য ভাবনার ভিতর ছিল। কাঁথাতে সুই সুতা বনতে বনতে বলে, চুল কেটে এসেছিস? গোসল করে আয়, খেতে দিচ্ছি। মার দিকে একবার তাকিয়ে কিছু না বলে দোতলায় চলে গেলাম। এখনো মুখ ভর্তি দাড়ি। সিগারেট, হ্যাঁ সিগারেট লাগিয়েছি। খকখকিয়ে কেশে দিলাম। খাওয়া একটু বেশিই হয়ে গেছে হয়তো। বেইমান, সবাই বেইমান। সিগারেটটাও দুঃসময় বেইমানি করছে। সিগারেটের ধোঁয়ায় রুমটা কুয়াশার মতো অন্ধকার হয়ে আসতেছে। পড়ার টাইম হয়ে আসতেছে। এখনো নীলা আপু এলো না কেন? ভুলেই তো গেছি। তার তো আর কিছুদিন পরেই বিয়ে। লাল বেনারসি শাড়িতে বিয়ে করবে অন্যজনের সাথে। অনেক স্বপ্ন দেখিয়েছিল আমাকে, বিয়ে করলে আমাকেই করবে। আজ তার কথাগুলি সব ছলনাময়ীদের সাথে মিলে যাচ্ছে। সবাই কি আমার সঙ্গে অভিনয় করতে পারে? কিন্তু কেন? মেয়েদের দেখেও আজকাল লজ্জায় তাকাই। এইভাবে তারা তাদের ফাঁদে পা দিলে ছলনা ছাড়া কিছু জুটবে না। সে হয়তো সংসারের চাপে ভুলে যাবে আমাকে, কিন্তু আমি কিভাবে ভুলতে পারবো তাকে? রাবার দিয়ে মুছে ফেলবে তার সব পুরনো স্মৃতিগুলো। শুধু ভুলতে পারবো না আমি। সন্ধ্যায় গিয়ে ছাদে দাঁড়ালাম। লাইটার দিয়ে সিগারেটে আগুন লাগিয়ে সুখ টান দিতে ব্যস্ত 2 ঠোঁট। এমন সময় নীলা আপু বুকের ভেতরটা কেমন যেন ব্যথায় কষ্ট পাচ্ছে। হয়তো পুরনো স্মৃতি মনে পড়ছে। এই ভোর সন্ধ্যায় গোসল করে তোয়ালে দিয়ে চুলগুলি মুছতে লাগলো। মৃদু স্বরে বলল, কেমন আছিস? চোখের নিচে মেয়েটার কালো দাগ পড়ে গেছে। কিন্তু কেন? বিয়ে হচ্ছে, নতুন কাউকে পাবে, রাত জেগে কি ভালোবাসা দেখাতে চাচ্ছে? ঠোঁটের কোণে ঝুলন্ত মান, একটি মিষ্টি হাসি। মৃদু হেসে পরক্ষণে মুখটা বরাবরের মতো ফ্যাকাশে করে ঘুরে দাঁড়িয়ে সিঁড়িপথ বেয়ে নামতে লাগলাম। বারে বসে বেশ কয়েক বোতল মদও খেয়েছিলাম, প্রায় 7 বোতলের মতো। বাড়ির পাশের সেই রাস্তার ময়লার স্তূপে জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম। রাত তখন 4টা ছুঁই ছুঁই ভাব। এলাকার কিছু বড় ভাইয়া ধরাধরি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। নেশা উঠলে রাস্তাগুলি সব ভুলে যায়, কেমন যেন সব উল্টা লাগে।
স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। ঘুমের ভেতরেই এক অদ্ভুত রকমের হাসি। সকাল 9টায় ঘুম ভাঙল। ব্রাশ হাতে, মুখ ভর্তি ফেনা নিয়ে নিয়ে ঘষতে ঘষতে ছাদে দাঁড়াতেই চাপা হাসির শব্দ পেলাম। নীল আপু হাসতেছে। একটু রেগে গিয়ে বলি তাকে, হাসতেছেন কেন? ব্লাউজের ছায়া পরে আছিস। খিলখিল করে হেসে দিল। হাসিগুলির ভেতর আমার প্রতি ভালোবাসা খুঁজতে লাগলাম। তোর চোখের প্রতিটি পলকে, ঠোঁটের কোণে, চেহারার ভাঁজে, নেশার ঘোরে কখন যে গেঞ্জির বদলে মার ব্লাউজ পরে ফেলেছি নিজেও জানি না। লজ্জায় মুখ লাল হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে সিগারেট লাগালাম আরেকটা। নীলা আপু কোমরের দুপাশে হাত রেখে রাগী চোখে বলে, তুই আবারও সিগারেট খাচ্ছিস? এবার আর চুপ থাকতে পারলাম না। বাঁ পাশের চোখ কুঁচকে বলি, আমি আপনার কি স্বামী নাকি প্রেমিক? অধিকার খাটানোর মতো দায়িত্ব আপনার কাছে নেই? আমার মা যেখানে কিছুই বলে না, আপনি কেন অধিকার খাটাচ্ছেন? হ্যাঁ, অধিকার দেখানোর আপনি কে? কথাগুলি নীলাপুর মনে বেশ ভালোভাবেই আঘাত করেছে, সেটা তার চোখ দেখে বোঝা যাচ্ছে। সিগারেটে কয়েকটা টান দিয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম। নীলা আপু পিছন থেকে চেঁচিয়ে বলে উঠল, সোহাগ যাস নে, তোর সাথে কিছু কথা আছে। কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়ে আবারও সামনের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি মা সবকিছু গোছাচ্ছে। আমাকে দেখে মা বলল, তুই এসে গেছিস? কেন মা, কিছু বলবে কি? তো যা কিছু আছে গুছিয়ে নিয়ে আয়। কেন মা? আমরা আর এই ভাড়াটে বাসায় থাকবো না। টাকা থাকলে এরকম বাসা অনেক পাবো। চল, আজকেই চলে যাব। এখানে থাকলে তুই নীলাকে ভুলতে পারবি না। না মা, নীলা আপুর বিয়ের সব আয়োজন আমি নিজ হাতে করা দায়িত্ব নিয়েছি। কাপুরুষের মতো চলে যাব না। সকাল থেকে হাড় ভাঙা খাটুনি, রেস্ট নেওয়ার সময় বলতে কিছুই নেই, কারণ দায়িত্বগুলি আমার উপরেই সব। মামা কি ইচ্ছা করে দায়িত্ব দিয়েছে নাকি আমাকে আঘাত করার জন্য? মারপিট করলে যতটুকু না আঘাত লাগে তার থেকে বেশি আঘাত লাগে যখন চোখের সামনে স্বপ্ন হারিয়ে যায়। আমি যখন সবাইকে বুঝিয়ে দিতে ব্যস্ত কিভাবে বিয়ের প্যান্ডেল সাজাবে, ঠিক সেই সময় পিছন থেকে মামার কণ্ঠ কানে ভেসে এলো, ভাগ্নে সোহাগ, এইদিকে আসো। মুখে অপরন্ত একটা হাসি দোলা খেয়ে যাচ্ছে মামার ঠোঁটের একটা কোণে। মেয়ের বিয়ের খুশি হওয়ারই কথা। পাশে দাঁড়িয়ে বলি, মামা কিছু বলবে? ঠোঁটে রাখা সিগারেটটা মুখ থেকে সরিয়ে বললাম, তবুও কিছুটা ধোয়া কথাগুলির সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। মামা আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এরকম বেয়াদবের মতো সবার সামনে সিগারেট টানা হয়তো তার মোটেও পছন্দ হয়নি। কেনই বা ভাগ্নের পরিচয় দিলাম? হাজার প্রশ্ন নিয়ে ভাবনার ঘোরে ছিল মামা। কি হলো মামা, চুপ করে আছেন কেন? এদিকে আবার বিয়ের প্যান্ডেল সাজানো এখনো বাকি। হঠাৎ আমার গলার শব্দে মামা ঘাবড়ে যায়। ভাগ্নে, তুমি সিগারেট খাচ্ছিলে? মৃদু হেসে জবাব দিলাম, মামা আজ খুশির দিন, আর তাছাড়াও সিগারেট খাওয়ার বিষয়টা সবাই জানে। কাজের চাপে কখন যে সিগারেট লাগিয়েছি নিজেও জানি না। তা অবশ্য ঠিকই বলেছ। শোনো, নীলাকে তুমি প্রথম কপালের মাঝ বরাবর টিপ লাগিয়ে দেবে। এটা জানি আপু হিসেবে শেষ চাওয়া। কাপা কাপা হাতে লাল বৃত্তের টিপটা দুই ভুরুর মাঝখানে লাগিয়ে দিলাম। নীলাপুর চোখে পানি। মামা আমি একটু বাথরুমে যাই, চোখে কি যেন পড়েছে। সিগারেট টানতে টানতে বাথরুমে ঢুকে গেলাম। চোখে পানি দিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম। শুধু একটা দিনের জন্য, তারপরে বাসা বদলাবো। আর কয়েক ঘন্টা পরেই নীলা আপুর বিয়ে। সহ্য করতে পারবো না নিজের চোখের সামনে বিয়ে দেখার। রাস্তার মোড়ে বসে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ হাঁপাতে হাঁপাতে বলে, সিগারেট পরে খাবি। কথাগুলির ভেতর অন্যরকম একটা রাগী রাগী ভাব, আর কণ্ঠটাও খুব চেনা লাগছে, নীলাপুর কণ্ঠের মতো কিছুটা শুনতে। সিগারেটে কয়েকটা টান দিয়ে মুচকি হাসি দিলাম আর হাফ থেকে বললাম, সিগারেটের আজকাল দাম বাড়ার সাথে নেশাও বেড়ে গেছে। নেশার ঘোরে নীলাপুর কণ্ঠ শুনছি। কাঁধ ধরে উল্টিয়ে ঘুরে বসালো। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে চোখ মুখ ঢলে দেখলাম ভুল দেখছি না তো। হাত ধরে টানতে টানতে হনহনিয়ে সাথে নিয়ে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বলি, আপু আপনার তো বিয়ে, রাস্তায় কি করছেন? মামা জানলে তো
আপনার রক্ষে নেই। গর্ধব উজবুক মদন, তোর কি মনে হয় আমি এই বিয়েতে রাজি আছি? ছাদে সেদিন কত ডাকলাম, শুনলি না? একটা মেয়ে মানুষ হয়ে বিয়ে বাড়ি থেকে একা পালানো কত কষ্টের জানিস? মানে কিছু না, আমরা দুজনে পালাচ্ছি। তাড়াতাড়ি পা চালা, আমাদের খুঁজতে এলো প্রায়। হাতটা চেপে ধরে মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণের জন্য কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। পিছনে মামা এলাকার লোকজন নিয়ে ছুটে আসছে। কি করব ভেবে পাচ্ছি না। কি ভাবিস? ধরা পড়ার ইচ্ছে আছে নাকি? চল, এখনো সময় আছে, পালিয়ে বিয়ে করে নি। কিন্তু মার কি হবে? না, আমি মাকে ছেড়ে এইভাবে যেতে পারবো না। আপনি বরং বিয়েটা করেই নিন, সময় এখনো শেষ হয়নি। ওসব তোর চিন্তা করতে হবে না। তোর থেকে আন্টিই বেশি ভালো, আমাদের পালাতে অনেক সাহায্য করেছে। আন্টিকে নানু বাড়ি পাঠিয়ে দিয়েছি। আব্বু নানুকে দেখে ভয়ে একটু বেশিই করে। চল পালাই। এবার রাগ উঠেই গেল। পালাই পালাই করছেন কেন? খাবো কি, করব কি? টাকা নাই, খালি হাতে কেউ পালাই নাকি? মাথায় চাটি মেরে, গর্ধব কি এমনিই বলি তোকে? গায়ে এতগুলা গয়না, সেটা কি তোর চোখে পড়ে না কানা? ব্যাগেও অনেক টাকা আছে, প্রায় 5 লাখের মতো। বাহ, এবার পালিয়ে হবে মজা। হাতটা চেপে ধরে যতটা পারি জোরে হাঁটার চেষ্টা করছি। শাড়িতে যদিও হাঁটতে অসুবিধা হচ্ছিল। আউ, পা কেটে গেল। থেমে গিয়ে বলি, কি হলো? পায়ে হাঁটু ব্যথা করছে? আজকের মতো একটু কষ্ট করো, প্রতিদিন তো পালাতে হবে না। না, বাবলা গাছের কাঁটা পায়ে ঢুকে গেছে। এখন আমরা পালাবো কিভাবে? মাঝ রাস্তায় বসে ভ্যাবে করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। কোনো কিছু না ভেবে পাঞ্জাবির একটা অংশ ছিঁড়ে কোনো রকম পা বেঁধে কোলে তুলেই দৌড় লাগালাম। দৌড়াতে দৌড়াতেই বললাম, পায়ে কাঁটা ঢোকানোর সময় পেল না। জুতো পরে আসতে কি হয়েছিল? মুখটা কালো করে বলল, মেকআপ বক্সটা আনতেই পারিনি, তাড়াহুড়োয় জুতো কখন পরবো। গলাটা জড়িয়ে ধরে দুহাতে। হায় রে মেয়ে মানুষ, এমন সময়ও মেকআপ বক্স নিয়ে পড়ে আছে। ওজনের দিক দিয়ে এবং বয়সের দিক দিয়ে দুটোতেই আমার থেকে বেশি। আপনার ওজন এত কেন আপু? আমি তো হাঁটতেই পারছি না, পাজা কোলা করে দৌড়াচ্ছি। মাঝে মাঝে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার দৌড়। নীলা চাপা হাসি হেসে বলে, তোকে বিয়ে করতে পারবো কিনা সেই চিন্তায় বেশি বেশি খেতে খেতে মোটা হয়ে গেছি। ভেবেছিলাম দৌড়ালে একটু ওজন কমবে, কিন্তু বাবলা গাছের কাঁটা সব প্ল্যান পানিতে ভেস্তে দিল। বাহ, কি মেয়ে! জীবনে এরকম কখনো দেখেছি কিনা সন্দেহ আছে। চিন্তায় পড়ে বেশি বেশি খাই। হাঁপাতে হাঁপাতে কোল থেকে নিয়ে দিলাম। হাত দিয়ে ইশারা করে বলতে লাগলাম, না আমি আর পারবো না এভাবে দৌড়াতে। কান ধরছি, কাউকে নিয়ে পালাবো না, হেল্পও করবো না। ভুরু দুটো কুঁচকে গিয়ে কপালে ভাঁজ পড়েছে। মানে সে আশ্চর্য আমার কথা শুনে, কিন্তু কেন সেটা জানার আমার একটু আগ্রহ নেই। আমি এখন একটু রেস্ট নিতে চাই। যদি মামাও এসে যায় তবু রেস্ট আগে নিব, তারপর না হয়তো দৌড়। নীলা আপু কাটা ঢোকা পা নিয়ে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। তুর্কি বাজিয়ে বলে, তুই না পুরুষ মানুষ, একটা মেয়েকে কোলে তুলে হাঁটতে একটুতেই হাঁপিয়ে গেলি? আপনার কাছে একটু মনে হলো? প্রায় 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছি, আর আপনার ওজনও অনেক বেশি। ভুল হয়েছে, কেন যে বড় সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেলাম। তাহলে এখন আমরা কি করব? হাঁটুতে ভর করে ঝুঁকে থেকে কিছুক্ষণ স্বস্তির নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়ে হাত ধরলাম। রিক্সাও যাচ্ছে। একটা চাচা মিয়া বাস স্টপ যাবেন। রিক্সাওয়ালা আমাদের দিকে প্যাটেল করতে করতে দাঁড়িয়ে বলল, ভাড়া একটু বেশি দিতে হবে। সে না হয়তো দিব, তাতে সমস্যা নাই। আপনি শুধু একটা হোটেলের ব্যবস্থা করে দিলেই হবে। চাচা মিয়া আমাদের দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকাচ্ছে। নীলা আপু আমার হাতটা চেপে ধরে পিছনে দাঁড়ালো। ভয় পেয়েছে হয়তো এরকম তাকানো দেখে। আমি বললাম, কি সমস্যাটা কি আপনার? ভাড়া দিলেই তো হলো নাকি? প্রেমিকাকে নিয়ে হোটেলে মজা করবে? তাহলে কিন্তু আমি নিয়ে যাব না, কারণ আমার এরকম একটা মেয়ে ছিল। চাচা মিয়া, সত্যি কথাটা কি বলবো? আমি যেহেতু চাচা বলে ডেকেছি, বিশ্বাস করুন আমরা দুজনকেই অনেক ভালোবাসি। বিয়ে করার জন্য পালাইছো? তাহলে ওঠো, ভাড়া দিতে হবে না। নীলা আপু হাতের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে শাড়ির আঁচলে আমাকে জড়িয়ে দিল। রাত বেশি হওয়ায় শীত শীত ভাব। সিনিয়র আপুদের সাথে প্রেম করার একটা সুবিধা হলো এটা যত্নশীল, একটু বেশি পরিমাণের। কাঁধে মাথা রেখে পাশাপাশি বসা। বুঝলে, তোদের মতো আমার মেয়েটাও একজনকে খুব ভালোবাসতো।
হঠাৎ চাচার কথায় আকৃষ্ট হলো মন। নীলা আপু নড়ে চড়ে বসলো। কার না ভালো লাগে লাভ স্টোরি শুনতে? যদি সেটা বাস্তব জীবনের হয় তাহলে তো কথাই নেই। তারপর কি হলো চাচা? গরিব মানুষ ছিলাম, মেয়ে সুন্দর হওয়ায় অনেক কষ্টে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু চাচা হু হু করে কেঁদে দিল। কিন্তু কি চাচা? বিয়ের রাতে আমার মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করে। শুধু ওর মার জন্য বেঁচে আছি, আর তোমাদের মতো ছেলে মেয়েদের সাহায্য করার জন্যই মাঝ রাত পর্যন্ত রিক্সা চালাই, যদি কেউ বিপদে পড়ে এই ভেবে। নীলার চোখে পানি, বুঝতে পারলাম কাজী অফিসে নামিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে আমাদের বিয়ে করানোর জন্য প্রমাণ হলো। ফুলের মালা দিয়ে কাজী অফিসে বিয়ে করে নিলাম। চাচা মিয়ার বুদ্ধি শুনে আমরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। পালানোর পর হোটেল, রেস্টুরেন্ট এসবেই বেশি খোঁজ খবর নেওয়া হয়। তোমরা বরং ভাড়াটে বাসায় থাকো, পরিবেশ ঠান্ডা হলে তারপর তোমাদের বাবা মা নিজ থেকে মেনে নিবে। ভাড়াটে বাসায় রেখে চলে গেল। জোর করে হাতে কিছু টাকা গুজে দিয়ে বললাম, চাচার জন্য একটা নতুন শাড়ি আর আপনার জন্য পাঞ্জাবি। না করবেন না, এটা আপনার জামাইয়ের অনুরোধ। নরম গদির বিছানা ভালোই। আমি 4 পা ছড়িয়ে দিয়ে শান্তিতে ঘুমানোর চেষ্টা করলাম। মামার ভয়ে এখনো বুক ধুকধুক করছে। নীলা আপু এসে বলল, গোসল করতে আসতেছি, তুমি থাকো, শরীর ঘামে জবজব করছে। তুমি? সূর্য কি উল্টো দিকে উঠলো নাকি? গাল টিপে দিয়ে বলে, অভ্যাস তো করে নিতে হবে নাকি? বিয়ে যেহেতু করেই ফেলেছি, চাইলেই আসতে পারো, একসাথে গোসল করব। সোজা সাপটা বলে দিলাম, আমি একটু রেস্ট নিতে চাই। 5 মিনিট পর বাথরুম থেকে চেঁচিয়ে নীলা আপু বলল, আমি তো তোয়ালেটা আনতে ভুলে গেছি, দিয়ে যাও না একটু প্লিজ। ওয়েট। তোয়ালে হাতে দাঁড়িয়েছিলাম। দরজাটা খুলে হাত ধরেই টান দিয়ে বাথরুমে ঢুকিয়ে নিল। বুকের উপর তোয়ালে গুজে রেখেছে, হাঁটুর উপরে তোয়ালে। উফ! চুলগুলি খুলে রাখার কারণে কোমর পর্যন্ত লম্বা চুলে ঢেকে গেছে। কলার চেপে ধরে এক টানে বুকের সামনে এনে কপালে কপাল ঠেকিয়ে চুম্বন করার চেষ্টায় ব্যর্থ নীলা আপু। আহ আপু, ফুলসজ্জাটা এখানে না করে বিছানায় করলে হয় না? ভয় করতে তো। চুপ! আর নয় মামাতো ভাই বোন, এখন থেকে আপুও ডাকবে না, শুধু জান টুসি, বউ আর বর, বুঝলে? তোয়ালেটা খুলে ধরতেই চোখ চড়ক গাছ। রাতের আলোয় সূর্য দেখা সবার কপালে থাকে না, আর আমার সামনেই সূর্যটা দাঁড়িয়ে আছে। চোখ মুখ কচলিয়ে আবারও তাকালাম। স্বপ্ন দেখছি না তো? তোয়ালেটা হাত থেকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরল। ঝর্ণার নিচে মুষলধারে পানি পড়ছে আমাদের সমস্ত শরীর জুড়ে। কপালের সিথি বেয়ে পানি বেয়ে বেয়ে নদীর মতো এঁকে বেঁকে যাচ্ছে। দুজনেই ফ্রেশ কিস করতে মগ্ন। ঠোঁটে তালে তাল মিলিয়ে জিভ ছুঁয়ে আদর করতে থাকলাম। চুমুতে চুমুতে কোমর ধরে নাভিতে ঠোঁটের স্পর্শ পেতেই কেঁপে উঠল নাভির কোণের এক বিন্দু জলকণা। রাত 3:45। দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখলাম পাশে নীলা নেই। বেলকনিতে কারো ছায়া দেখে পা বাড়িয়ে এগিয়ে গেলাম। পিছন থেকে চুলগুলি সরিয়ে দিয়ে খোলা পিঠে কিস করতে করতে বলি, ঘুমাবে না? কাঁধে পার হয়ে তার গাল ঘেঁষে আছে আমার মুখমণ্ডল। গালে হাত রেখে বলে, আজ আমার ঘুম আসবে না, এই রাতটা শুধু তোমার আর আমার। তোমাকে কাছ থেকে পেতে চেয়েছি, আজ সেই রাত। নীলার শরীরে আমার শার্ট পরা, আর আমি তোয়ালে জড়িয়ে আছি মাজায়। পাজা কোলা করে এগিয়ে যাচ্ছি বিছানার দিকে। চোখাচোখি হচ্ছে দুটি চোখ। সকালে যখন ঘুম ভাঙল তখন নীলা আমার মুখমণ্ডল জুড়ে নিজের চুলের সুরসুরি দিচ্ছে। চোখে মুখে দুষ্টু হাসি। ভেজা চুলে ঘুম ভাঙল। হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে আঙুল তার কপাল থেকে নাকের উপর দিয়ে ঠোঁটে এসে পৌঁছালো। নিজেই নিজের ঠোঁট কামড়ে বলি, মর্নিং কিসটা কে দিবে? চায়ে কি ক্ষুধা মেটে? আঙুলে কামড় দিয়ে লজ্জা একা বেঁকা নদীর মতো একটা দৌড় দিল। হাত কামড়ে লাল করে দিছে। ইস! ব্রাশ করার জন্য বাথরুমে ঢুকে দেখি চোখ মুখ ফুলে গেছে। চোখের কোণে রক্ত জমাট বদ্ধ হয়ে আছে। আয়নার সামনে চোখ টেনে টেনে দেখলাম পাগলি বউ আমার সারা রাত ঘুমাতে দেয়নি। ঘুমালেই আবার জাগিয়ে তুলে বলে, এই ওঠেন, ফুলসজ্জা কি বারবার আসে নাকি জীবনে? একবারই আসে। রাতের কথা ভাবতেই ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলে গেল। আচ্ছা, কাল রাতে তো দেখলাম 2টা ব্রাশ, আরেকটা কই গেল? দাঁত কি ব্রাশ দেখে নাকি মাজলেই হলো দাঁত? পরিষ্কার হওয়াটাই বড় কথা, ব্রাশ নয়।
গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। চুল খোপা বেঁধেছে, হলুদ শাড়ি পরনে, কোমরে পেঁচিয়ে গুজে রেখে নাভির একটুখানি নিচে। সামনাসামনি থাকার সময় নাভির একটু নিচেই শাড়ি বেশি পরে থাকে। জাস্ট ওয়াও! একটু ঝুঁকে ময়দা মাখাচ্ছে। শাড়ির আড়াল থেকে স্পষ্ট দেখা যাচ্ছে চিকন কোমরটা। নিজের অজান্তে একটা ঢোক চেপে গেল গলাবে, সব পেস্ট গলাবে পেটে চলে গেছে। হঠাৎ করে কাঁধ থেকে হাত স্লিপ করতে করতে কোমর থেকে নাভির উপর 2 হাতে বুকে চেপে ধরি। চমকে গিয়ে ধনুকের মতো কোমর বেঁকে যায়। ময়দা মাখতে মাখতে বলে, তুমিও না পারোও বটে। এভাবে কেউ জড়িয়ে ধরে? ভয় পেয়েছি তো। ধরি তো। এই যে আমি জড়িয়ে ধরে আছি, আমাকে আকর্ষণ করার জন্য তো সব করো নাকি? একটা বিষয় বুঝতেছি না, কাল 2টা ব্রাশ দেখলাম, আজ একটা কেন? এবার ময়দা মাখা রেখে ঘুরে দাঁড়িয়ে তাকালো, চোখে চোখ রেখে, আর গলার দুপাশে হাত রেখে বলে, কেন ফেলে দিছি? ফেলে দিছো মানে? এটা তাহলে কার ব্রাশ? ইয়াক থু, তোমার ব্রাশ দিয়ে এতক্ষণ দাঁত মাজতেছিল? কপাল থেকে হাতে নরম আঙুল স্লিপ করতে করতে নাক টিপে দিয়ে বলে, তো কি হয়েছে? এক ব্রাশে ব্রাশ করলে ভালোবাসা বাড়ে, জানো না? এখন থেকে রোজ এটাই করতে হবে, আমি যা বলবো তাই, বুঝলা? মাথার ঠিক পেছনে হাত রেখে ঠোঁটে ছোঁয়ার চেষ্টা করতে বলল, এখন কোনো কি পাবে না। ব্রাশ না করলে মুখে অনেক জীবাণু থাকবে, ব্রাশ পরে। বাচ্চাদের মতো বাইনা ধরে বলি, না না, এখনই মানে এখনই দিতে হবে। চোখ রাগিয়ে বলে, না মানে বোঝো না, যাও ব্রাশ করে আসো। সিনিয়র আপুদের সাথে বিয়ে করার এই এক ঝামেলা। কথায় কথায় হুকুম দেয় আর রাগ দেখায়। হালকা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলাম। তুই খাবি না? আজ আমি তোকে খাইয়ে দেব। এটা কেমন ডাক তুমির সাথে তুই বিক্রিয়া? বুঝলাম না কিছু। পাগল হলে নাকি? না, চেষ্টা করছিলাম তুমি বলে ডাকার। এখন থেকে অভ্যাস করে নিচ্ছি, বুঝছো? পরে বাচ্চা কাচ্চা হওয়ার পর তুই বলে ডাকলে কেমন লাগবে বলো তো? বাহ, সেই চিরচেনা খাদ্য লুচি। খাদ্য নাকি সন্দেহ, হয়তো এটা আমাদের বংশের প্রধান খাদ্য লুচি। 2য় নাম্বারে ভাত, তার কোনো গ্যারান্টি নেই। আমি 100% শিওর। সাথে মাংস আর থকথকে 1 হাঁটু পরিমাণ পানির মতো ঝোল। আমার বংশের ছেলেরা যা বলে আর কি। গালে হাত রেখে বেচারা লুচিগুলির দিকে তাকিয়ে আছি। কয়েকটা পুড়ে কয়লা হয়ে গেছে, আর বাকিগুলি হসপিটালে অ্যাডমিশন দিতে হবে। কেন যে পালিয়ে করতে গেলাম। সিগারেট খেয়ে চোখের জলে ভাসিয়ে দেওয়াটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, শুধু সন্দেহ ছিল চোখের পানি যেন শুকিয়ে না যায়। আমার উদাসীনতা দেখে বলল, খাচ্ছ না যে? পছন্দ হয়নি বুঝি? আমারটা কেন পছন্দ হবে? পাশের বাড়ির ভাবিদের রান্নাই তো বেশি পছন্দ। একদিনও হয়নি, এখানে ভাড়া থাকি। এরই মাঝে সন্দেহ করা শুরু করে দিচ্ছে। আমতা আমতা করে বললাম, না মানে নীলা, তুমি এত সুন্দর করে রান্না করেছ, আমার তো ইচ্ছা করছে এগুলি না খেয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখি, আর সেখানে লেখা থাকবে আমার বউয়ের রান্না। খুশি উৎফুল্ল হয়ে বলে, সত্যি? 3 সত্যি। বিশ্বাস করো, দেখেই পেট ভরে গেছে। এখন থেকে রোজ লুচি মাংস। ইহাকে বলে কোরালের উপর পা মারা। যেভাবেই পা পড়ুক না কেন, পা কাটবেই। চেয়ার টেনে পাশে বসে লুচি মুখে ঢুকিয়ে দিচ্ছে। কিছুই বলার নেই, আজ পেট খারাপ হবে সেটা আমার জানা আছে। তবে লুচি মাংসে এত পরিমাণ লবণ, কেউ মনে হয় না লবণ দেয়। 10টা লুচি খাওয়ার পর পেটের উপর হাত রেখে বললাম, আমি একটু বাথরুমে যাচ্ছি, ওকে? বাথরুম থেকে এসে দেখি ফোন। শ্বশুর আব্বা ফোন করেছে। আমাদের আর রক্ষে নেই, কাপা কাপা হাতে ফোন তুললাম। ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলে, মা নীলা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। সম্মানের থেকে তুই বেশি বড়, ফিরে আয় মা। এ তো দেখি মেঘনা চাইতে হারিকেনের আলো। আশ্চর্য, এত তাড়াতাড়ি মেনে নিবে জানতাম না। এপাশ থেকে ছাগলের মতো একটা হাসি দিয়ে, আব্বা সত্যি আসবো? বাটপারি করবেন না তো? হারামজাদা, বিয়ে যখন করেই নিয়েছিস আসলে কি হবে? চলে আয় আমার মেয়েকে নিয়ে। বিহেভিয়ার ল্যাঙ্গুয়েজ শ্বশুর আব্বা। আমি এখন আর আপনার ভাগ্নে না, জামাই। জামাই হলো দেবতার সমান। সম্মান দিন, নয়তো দেশের বাইরে চলে যাব। জামাই বাবা বাড়ি আসো। নীলার হাত টেনে ধরে বললাম, চলো তোমাদের বাড়ি যাব। শ্বশুর আব্বা মেনে নিছে। নীলা শুধু কাপড়গুলি গুছিয়ে নিল। বউ আমার হেব্বি সুন্দর, যেটাই পড়ুক না কেন দেখতে সুন্দরই লাগে। নীলা অনেক খুশি। শ্বশুর বাড়ি ফিরতে ফিরতে রাত তখন 8টা 9টা বেজে গেছে।
মামার মতো কৃপণ লোক রুমে রং করেছে নতুন করে, তবুও কিপটামি গেল না। শুধু আমাদেরটা বাদে সব রুম ভূতের রাজবাড়ির মতো দেখতে ভয়ঙ্করই থেকে গেছে। শ্বশুর আব্বাকে পা ছুঁয়ে সালাম করার সময় লুঙ্গি টেনে ধরলাম। আব্বা উপরে টানে, আমি নিচে। অনেক সালাম করেছো বাবা, এবার তো ওঠো। আপনার মেয়ের পিছনে অনেক কাঠখড় পুরাতে হয়েছে, মন খুশি করে পকেট ভরিয়ে দিন। দোয়া নেওয়ার পর রুমে ঢুকে অবাক হয়ে গেলাম। বাসর ঘরের মতো করে সাজানো রুমটা চমৎকার। শ্বশুর আব্বা, আমি হয়তো পৃথিবীর অন্যতম মানুষ যে কিনা দ্বিতীয়বার ফুলসজ্জা করতেছে। সবই কপাল ভাও, কপাল। অনেক বছর পর। ছাদে সন্ধ্যার সময় বসে আছি, লাঠি ভর দিয়ে বউ নীলার পাশে বসলো। চশমাটা একটু পাঞ্জাবিতে মুছে আবার চোখ দিলাম। কাঁধে মাথা রেখে পাশাপাশি বসে আছি। কাপা কাপা হাতে রক্তে লাল ডুবন্ত সূর্যের দিকে আঙুল তাক করে বলে, সূর্যটা অনেক সুন্দর, তাই না? কি জানি বউ, বয়স 50, ছুঁই ছুঁই চোখে কিছুই দেখতে পাই না ঠিক মতো। আমাকে আর আগের মতো ভালোবাসো না তুমি। বয়স হয়েছে দেখে অবহেলা করা শিখে গেছো, তাই না? তুমি সেই 18 বছরের যুবতী মেয়ের মতোই সুন্দর আছো, শুধু বদলে গেছে তোমার চামড়ার ভাঁজ, পড়ে গেছে কপালে। তবু তোমাকে ভালোবেসে যাব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। কুচকে যাওয়া শুকনো ঠোঁটে চুলের মতি ধরে ঠোঁট লাগিয়ে দিল। আগের মতো আর পারি না, বুঝছো? বয়সের সাথে মুখের রসকস সব ফুরিয়ে গেছে। ভালোবাসা শুধু ঠোঁটে থাকে না, তোমার সাথে কাটানো সময়টাই হলো আমার সব থেকে বড় পাওয়া। বুকে জড়িয়ে নিলাম বুড়িটাকে। বাকিটা জীবন এভাবেই যেন বুড়িটার সাথে পার করতে পারি।